আমার নাম প্রমিতা মুখার্জি। সবাইকে নমস্কার। নমস্কার, আমি কৌস্তব বাগচি। প্রসেনজিৎ বক্সী। হাম্বা হাম্বার আম্বার আম্বার বাংলা হয়ে গেছে। কিন্তু ভয়ের পরিবেশ, লোহার চাদর তখনও ছিল, এখনো আছে। তাকে ক্রিমিনালের মতো টানতে টানতে নিয়ে গেছিল এরা। প্রেস কর্নারটা ভেঙে ফেলা হয়েছে তার আগে জ্যোতি বসুর আমলেই। সন্দেশখালিতে একটা স্যাটেলাইট চ্যানেলে সেই লাইভ দেওয়ার সময়তে একটি হাবিলদার বা যেই হোক না কেন সে কলারটা গিয়ে ধরলো, বা ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে কোনো দেশে কোনোদিন হয়নি। হীরক রাজার দেশের সিনেমা পুরো অ্যাবসলিউটলি ওই দরবারের মতন মনে হয়। একটা প্রেস ক্লাব, সেখানে 8 বছর কোনো নির্বাচন করতে দেওয়া হয় না। ধরো, যে জুডিশিয়ারি আমাদের প্রোটেক্ট করবে বর্তমানের এই রাজ্য সরকার, সেই জুডিশিয়ারিকে পর্যন্ত মানছে না, তাদেরকে পর্যন্ত চোখ রাঙাচ্ছে। ওই জজকে বলছে, "আয় তুই নেমে আয়, তোকে দেখবো।" ও হচ্ছে ভিডিও কাটুয়া, ক্লিপ কাটুয়া। এদের এখনকার হাইকোর্টের পান্ডা হচ্ছে একজন সাংসদ, আমি নাম করে বলছি না, যে সন্ধ্যাবেলা দু পায়ে সোজাভাবে দাঁড়াতেও পারে না। পাবলিসিটিটা করি না, কাজটা করি। আমি একজনের নাম সত্যিই বলতে হবে আজকে, অমিত মালভিয়া। বাঁকুড়ার ওন্দায় আমাদের এক কার্যকর্তা তার বাবা মাকে ভেতরে রেখে ট্যাকটিক্যালি ওদের সবাইকে জ্যান্ত মেরে দেওয়ার প্ল্যান করেছিল শাসক দল। পুরো বাংলাদেশ স্টাইল। এই বামেদের থেকে বড় হিপোক্রিট পৃথিবীতে কেউ নেই। এটা সাংবাদিকতার একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আমগরুরের ছানা, হাসতে তাদের মানা। নমস্কার, আমার নাম প্রমিতা মুখার্জি। আমরা এখন জনতার আড্ডায় ওয়েস্ট বেঙ্গল নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে কিছু কথা বলবো। পশ্চিমবঙ্গের আমাদের সাথে আছে কেয়া ঘোষ, ফর্মার জার্নালিস্ট। কেয়াদি এবিপি তে ছিল। কেয়াদি, একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। সবাই তোমাকে জানে ঠিকই, তোমার অন্য একটা পরিচয় আছে, কিন্তু আজকে তুমি শুধুই একজন প্রাক্তন সাংবাদিক। সবাইকে নমস্কার। প্রমিতা, তোমাকেও নমস্কার। আমার একটা অবশ্যই অন্য পরিচয় রয়েছে, কিন্তু দীর্ঘ 18 বছর সাংবাদিকতা করেছি, বিভিন্ন মিডিয়া হাউসের সঙ্গে ছিলাম। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি একজন নারী, আমি একজন মেয়ে, পশ্চিমবঙ্গবাসী। সেই পরিচয়টাই আমার মনে হয় বড় হয়ে থাকে এই মুহূর্তে। কারণ নারীদের সুরক্ষা, নারীদের যে দুর্গতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, তাই নারী পরিচয়টাই আমার মনে হয় সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। প্রসেনজিৎ বক্সী প্রসার ভারতীতে রয়েছে এই মুহূর্তে। বহু জায়গা ঘুরে ঘুরে প্রায় 4 দশক হতে চললো সাংবাদিকতায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে হঠাৎ করে ইচ্ছে হয়েছে ফেসবুকে কিছু আবোল তাবোল কথা বলবার, সেইটা এবং আজকে প্রমিতার এই কথা বলার স্বাধীনতা নিয়ে এই আড্ডা, এই দুটো যেন একটু একসঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে। কারণ যেদিন থেকে আমি এই আবোল তাবোল বকতে শুরু করেছি ফেসবুকে, সেদিন থেকে লোকের সাবধানবাণী শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। যে সময় সাংবাদিকতা শুরু করেছিলাম সেই সময় বামফ্রন্টের একটা তুঙ্গে অবস্থা ছিল। আমি কাউকে ক্লিন চিট না দিয়েও বলছি যে বামফ্রন্টের সেই আয়রন কার্টেনের সময়তেও নানা রকম জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই জটিলতার একটা অন্য চেহারা ছিল, আর আজকের জটিলতার একটা অন্য চেহারা। দুটো নিয়েই যদি কথা বলার সুযোগ থাকে বলবার চেষ্টা করব। প্রসেনজিৎ দার যে মাথায় যে চিন্তাগুলো আছে সেগুলোর জন্য, সেগুলোর কিছু উত্তর আমরা কৌস্তবদার থেকে নেব। কৌস্তবদা, অবভিয়াসলি কৌস্তবদারও একটা অন্য পরিচয় আছে, কিন্তু তার থেকে বড় পরিচয় কৌস্তবদা একজন লয়ার। তো অ্যাজ এ লয়ার অনেক অ্যাডভাইস চাই আমাদের কৌস্তবদার থেকে। আমরা যারা কলকাতায় আছি, কলকাতার বাইরে আছি, সবার জন্যই অনেক লিগাল অ্যাডভাইস চাই। তো কৌস্তবদা, আপনার পরিচয় একটু দিয়ে দিন সবাইকে, সবাই চেনে তাও। নমস্কার, আমি কৌস্তব বাগচি। আমি পেশাগতভাবে একজন আইনজীবী, একজন মনে প্রাণে আদ্যপ্রান্ত একজন বাঙালি। আমি চাই পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, শরৎচন্দ্রের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ তার হৃত গৌরব, তার পুনরুদ্ধার হোক, সেটা যেন আমরা ফিরে পাই। বর্তমানে বাংলাটা ওই হাম্বা হাম্বার আম্বার আম্বার বাংলা হয়ে গেছে। আমাদের এই গ্লানিটা আমাদের কাছ থেকে যেন দূরে সরে যায়। আমরা যেন পশ্চিমবঙ্গটাকে যেভাবে আমরা দেখতে চাই, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পশ্চিমবঙ্গ, কালচারাল বাঙালির পশ্চিমবঙ্গ, আমরা সেভাবেই যেন পশ্চিমবঙ্গটাকে ফিরে পাই। এবং এর জন্য যেমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ লড়ছে, বিভিন্ন মানুষ তাদের অবদান রাখছে এই বিষয়, আমিও আমার ক্ষুদ্র অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। ধন্যবাদ কৌস্তবদা। কৌস্তবদা যে কথাটা বললেন হাম্বা হাম্বা রাম্বা রাম্বা, আমি 2010-এ কলকাতা ছেড়েছি। তার আগে আমি আনন্দবাজার টেলিগ্রাফে চাকরি করতাম, এবিপি গ্রুপ যেটাকে বলে। 2010 থেকে দিল্লি হয়ে এখন মুম্বাই। আমি শুরুর দিকে বাঙালি হিসেবে যে একটা সম্মান পেতাম লোকজনের থেকে আলাদা করে, যে তুমি তো বাঙালি, তুমি একটু ইন্টেলেকচুয়াল হবে, তুমি এই বিষয়ে কথা বলতে পারবে, ওই বিষয়ে কথা বলতে পারবে, সেই জিনিসটা এখন নেক্সট জেনারেশন, যেটা পিপল ইন, মানে যারা তাদের 20s-এ আছে, 30s-এ আছে, তারা বাঙালি দেখলে এই যে মক্কারি, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা, এই কথাটা আগে আসে আমাদের কানে। তো একদম। যে একটা যে ডাউনফল হয়েছে, একটা যে অধোগতি হয়েছে বাঙালির বাইরেও, রেপুটেশনে, কাজকর্ম আমরা যাই করি না কেন, বাংলার বাইরে বাঙালিরা সব সবকিছু, সব রকম প্রফেশনে আছে, ব্লু কলার থেকে হোয়াইট কলার থেকে। তো একটা যে বাঙালির যে একটা গর্ব ছিল, বাঙালি বলে যে গর্ব ছিল, ওটা আস্তে 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 হারাচ্ছে। বাট যাই হোক, আজকে আমরা কথা বলবো ফ্রিডম অফ দ্য প্রেস নিয়ে, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা।
বাক স্বাধীনতা সাংবাদিকদের জন্য, বাক স্বাধীনতা যে কোনো সাধারণ মানুষের জন্য, সেটা কিভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা রিসেন্টলি দেখলাম, জাস্ট এক দুদিন আগে, সুরজিৎ দাশগুপ্ত, উনি একজন ঠিক। ভেটারেন জার্নালিস্ট, ওনার বাড়িতে নদিয়া পুলিশ পৌঁছে গেছে একটা চ্যাট শেয়ার করার জন্য, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করার জন্য। এমন নয় যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা জালি চ্যাট নয়, রিপোর্টেডলি সেটা লিক যখন হয়েছে একটা চ্যাট, সেখানে ধরে নিতে হবে, তর্কের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, একটা হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট এনক্রিপ্টেড থাকে, রাইট? হুম। তো এনক্রিপ্টেড চ্যাট কে লিক করতে পারে? আমার সাথে আপনার চ্যাট, আমি কি আপনি দুজনের মধ্যে কেউ লিক করতে পারি? এছাড়া তো খুব মানে ডিফিকাল্ট না? মানে একদমই তাই। সাধারণ বুদ্ধিতে যা বলে আমার। হুম। তো- তো সেই একটা চ্যাট লিক হয়ে সেটা শেয়ার করার জন্য একজন সাংবাদিকের বাড়িতে অন্য স্টেট থেকে পুলিশ পৌঁছে গেল। তো এটাতে কি, এটা একটা ভয়ের একখানা এরকম আবহ কেন তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের? এটা একদিন একটা ইনসিডেন্ট নয়, এর আগে জাস্ট গত সপ্তাহে ননসেন বলে একজন ব্লগার, আমি খুব একটা বাংলার হুম। প্রমিতা, আমি এর একটুখানি আছে। যদি সবাইকার হুম পারমিশন নিয়ে একটা কথা বলি। হুম হুম একটা পুরোনো একটা ঘটনা থেকে আমি এখনকার ঘটনাতে আসবো। হুম ভারতীয় জনতা পার্টির একজন নেতা আছেন, যিনি আগে সাংবাদিক ছিলেন, তার নাম জগন্নাথ চট্টোপাধ্যায়। কোনো এক সময় বুদ্ধবাবুকে একটা অপ্রীতিকর প্রশ্ন করবার কারণে, তখন পশ্চিমবঙ্গের যে সচিবালয় সেটা রাইটার্সে ছিল, হুম হুম জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বাড়ি পর্যন্ত পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগের লোকজন হাজির হয়েছিল তার ঠিকুজি কুষ্টি নিয়ে এসে লর্ড সিনা রোডে হাজির করবার জন্য। আচ্ছা। পরিস্থিতি পরিস্থিতি একটুও বদলায়নি। মুশকিলটা যেটা হচ্ছে যে বামফ্রন্টের সময় এই ধরনের কুকীর্তিগুলোর কোনো রেকর্ড নেই, গুগলে সেগুলো পাওয়া যায় না। সেগুলো আমরা যতদিন এই ভূষণ্ডির কাক হিসাবে বেঁচে রয়েছি, আমাদের কাছে সেই ঘটনাগুলোর স্মৃতি এখনো বেঁচে রয়েছে। এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, যার ফলে আমাদের কাছে এগুলো খুব স্পষ্ট হয়ে ধরা পড়ছে। আমি কোনো তুল্যমূল্য বিচার করছি না, কিন্তু ভয়ের পরিবেশ, লোহার চাদর তখনও ছিল, এখনো আছে। এখন যেটা শুধু হয়েছে, এখন কয়েক ইঞ্চি, কয়েক কদম এগিয়েছে মাত্র। কারণ আমরা সবাই যখন তাত্ত্বিক আলোচনা করি, আমরা এটাই আলোচনা করি যে বামপন্থার যে সমস্ত নেতিবাচক দিকগুলো আছে, সেগুলোকে নিয়ে মমতা ব্যানার্জি শুধু খারাপের দিকগুলোতে এগিয়ে গেছেন, আর কিছুই পশ্চিমবঙ্গে ঘটেনি। তো এই ফ্রিডম অফ স্পিচটাকে গলা টিপে মেরে ফেলার ক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের কাছ থেকেই শিক্ষা নিয়ে আরো খারাপ দিকে এগিয়েছেন, এর থেকে বেশি কিছু হয়নি। এই যে আমি যে উদাহরণটা দিলাম আর কি, হুম হুম শুধুমাত্র একটা প্রশ্ন করার জন্য, কে আর মনে থাকার কথা বা কৌস্তবেরও মনে থাকার কথা যে আমরা তখন ওই ইয়েটা উঠে গেছে, প্রেস কর্নারটা ভেঙে ফেলা হয়েছে তার আগে জ্যোতি বসুর আমলেই। সেটাও কিন্তু এই বামফ্রন্টের সময়তে হয়েছিল। প্রেস কর্নার ভেঙে ফেলাটাও কিন্তু এই ফ্রিডম অফ স্পিচের ওপরে একটা আক্রমণ ছিল। কিন্তু তফাৎটা হচ্ছে যে তখন একটা আন্দোলন হয়েছিল, আর এখন সে আন্দোলনটা করার সুযোগই নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মালিকদেরই কিনে ফেলেছে। এবং তারপরে আমরা কিছু এই ধরনের অর্বাচীন সাংবাদিক, তারা ডগ স্কোয়াড বলি, কারণ রাস্তায় চলা সাংবাদিকদের কিনে নিয়ে ওই সারমেয়দের মতো মমতা তার চারপাশে একটা একটা সার্কেল তৈরি করে রেখেছেন। তাদেরকে মাঝে মাঝে কিছু ওই গাজর ছুঁড়ে মারেন অথবা পাউরুটির টুকরো ছুঁড়ে মারেন। তফাৎটা এইখানেই, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। তো তখন এই একটা প্রশ্ন করার জন্য জগন্নাথের বাড়ি পর্যন্ত এসবির লোকেরা গিয়েছিল, আর এখন পুরোপুরি কলার ধরে তুলে নিয়ে চলে আসে, বা নয়ডাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়ে দেন। তফাৎটা এইখানেই, কিন্তু এর বাইরে নতুন কিছু হয়নি এই গত 34 বছর আর এখনকার 11 বছর মিলিয়ে, যদি আমি খুব একটা ভুল না বলি। দাদা, আমি শুনেছি যে সিপিএম এর সময় সিপিএম এর লোকজনদের যদি কোনো সাংবাদিককে পছন্দ না হতো, কিংবা কোনো সাংবাদিক, আপনি যেহেতু 40 বছর সাংবাদিকতায় আছেন, আপনি জানবেন, কোনো সাংবাদিকের কোনো লেখা পছন্দ হলো না, আমি নাম নিয়ে বলতে পারি কিন্তু আমি নাম নিতে চাই না, তো তার নাকি মহাকারণ ঢোকা বন্ধ হয়ে যেত। এটা কি সত্যি? হ্যাঁ, বহুবার হয়েছে, বহুবার হয়েছে। এবং নিচে সিকিউরিটি দিয়ে তাকে মানে তাকে আটকে দেওয়া হতো। নিচে মহাকরণে যে হুম সিকিউরিটি থাকতো, সেই হুম সিকিউরিটিকে দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো আমি তো বললাম যে বামফ্রন্টের থেকে বা সিপিআইএম এর থেকে তৃণমূলের তফাৎটা হচ্ছে যে সিপিআইএম এর ফেলে দেওয়া চটিটাতে পা গলিয়ে তৃণমূল আরো নর্দমার দিকে এগিয়েছে। তফাৎটা শুধু এইটুকুই, এবং এগোতে এগোতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে। তৃণমূলের যেটা সুবিধা, সেটা হচ্ছে যে যেহেতু এটা লুম্পেনাইজড পার্টি, তারা গতকাল কি বললো আজকে তার দায়িত্ব নেবার কোনো দায় নেই তাদের। অতএব আগামীকাল কি করবে সেটারও কোনো দায়িত্ব নেই, তো যা খুশি তাই করলেই হলো। তো এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, হুম পৃথিবীর কোথাও রিপাবলিক বাংলাতে একটি জুনিয়র ছেলে আছে, তার নাম সন্তু পান। সেই ছেলেটি আমার রিপাবলিক বাংলার সাংবাদিকতার পদ্ধতি সংক্রান্ত বিষয়তে নানা রকম আড়ষ্টতা আছে, সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমাদের পেশাগত প্রসঙ্গ। হুম
কিন্তু সেই ছেলেটি সন্দেশখালিতে একটা স্যাটেলাইট চ্যানেলে সে লাইভ দিচ্ছে, সেই লাইভ দেওয়ার সময়তে একটি হাবিলদার বা যেই হোক না কেন সে কলারটা গিয়ে ধরলো। এই ঘটনাটা পৃথিবীর ইতিহাসে সাংবাদিকতার বিরুদ্ধে বা ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে কোনো দেশে কোনোদিন হয়নি। যেটা ওই তথাকথিত সাংবাদিকতার যে তালিকা তৈরি করে না ওরা, সেই তালিকাটাও বামপন্থীরা তৈরি করে, যাই হোক সেটা একটা এনজিও তৈরি করা, ফ্রিডম অফ স্পিচের একটা তালিকা হয় না, হুম 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 হুম। সেই হিসেব অনুযায়ী যেটা 200 নম্বর তালিকার 200 নম্বরে আছে, সেই 200 নম্বর তালিকাতে থাকা দেশটা তো কোনোদিন এটা হয়নি যে একটা লাইভ চলাকালীন কোনো সাংবাদিককে অ্যারেস্ট করতে যাওয়া, সেটা পশ্চিমবঙ্গে হয়েছে। তো তারপরে সেই রাজ্যের প্রেস ক্লাব কোনো কথা বলবার সাহস পায় না। আমাদের মতো কিছু অর্বাচীন সাংবাদিককে প্রেস ক্লাবের গেটের বাইরে একটা রাস্তা আছে, সেটার নাম আবার ঘটা করে প্রেস ক্লাব পথ রাখা হয়েছে, সেইখানে দাঁড়িয়ে প্রেস ক্লাবের গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। প্রেস ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করতে হয় প্রেস ক্লাবের কোনো অংশগ্রহণ ছাড়া। একটা প্রেস ক্লাব সেখানে 8 বছর কোনো নির্বাচন করতে দেওয়া হয় না। তো এইটা যদি একটা, এবং তারা সেইখানকার লোকেরা গালে টমেটম মেখে সন্ধ্যাবেলায় কেয়াদের সঙ্গে গিয়ে স্বাধীনতার আন্দোলন করে, সিদ্দিক অথচ আমি কাপ্পান আর বলে, টমেটো মাখি না, চিন্তা করো। হ্যাঁ, তারা গিয়ে সিদ্দিক কাপ্পানটা কে? আবার এখানে একটা ছোট্ট আমি বিতর্কিত কথা বলি, ভারতবর্ষে এখনো আমরা যদিও সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা বিষয়টা এখনো, সেদিন আমাদের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই বলেছেন যে এখনো এইটা স্ট্রাকচার পায়নি। তাই কেন পায়নি সেই বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, হুম। এবং সেই কারণে সেখানকার সাংবাদিকতার বিষয়টাতে এখনো কোনো নির্দিষ্ট কাঠামো নেই। সিদ্দিক কাপ্পানের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কে এসে কোথায় ছিল, কার হয়ে সে উত্তরপ্রদেশের ওই জায়গাতে গিয়েছিল কেউ জানে না, কিন্তু ওই পমেটম মেখে গিয়ে ওখানে অরূপ চক্রবর্তী 4টে বাক্যবান ঝেড়ে আসবে যে পশ্চিমবঙ্গের প্রেস ফ্রিডম আর উত্তরপ্রদেশের প্রেস ফ্রিডম নিয়ে, তাই নয় কি? এখানে যখন প্রেস ফ্রিডমের কথা হচ্ছে প্রসেনজিৎ দা, বা ফ্রিডম অফ স্পিচ অন দ্য হোল, পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি, তৃণমূল কংগ্রেস নিয়ে কথা বলছি প্রসেনজিৎ দা, এটা কৌস্তভ আরো ভালো করে মনে হয় ফিল করেছিল। কৌস্তবের বাড়িতে হ্যাঁ, ওর বৃদ্ধ আমি তো বাবা মা, বয়স্ক বাবা মা, যেহেতু আপাতত ফ্রিডম অফ প্রেস নিয়ে হচ্ছিল, আমি তো স্পিচ হলে কৌস্তবের ওটাতে যেতাম। হ্যাঁ, ফ্রিডম অফ প্রেসেরও আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই পশ্চিমবঙ্গে তুমি সন্তুর কথা বললে, শফিকুল ইসলাম একজন ইউটিউবার সাংবাদিক ছিল, এবং তার যথেষ্ট তার জনপ্রিয়তা রয়েছে। হুম শফিকুল ইসলামের করা সত্য ভিডিওটা রাজ্যের যারা শাসক দল তাদের পছন্দ হয়নি বলে, মমতা ব্যানার্জির পছন্দ হয়নি বলে, তার বাড়িতে অন্তত মানে 40-50টা বোধহয় গাড়ি, বহু পুলিশ ঘিরে রেখেছিল, ক্রিমিনালের মতো তার সঙ্গে ব্যবহার। হুম। শুধু তাই নয়, তার ছোট বাচ্চা, তার মাইনর দুটো বাচ্চা, তার স্ত্রী, তাদেরকে পর্যন্ত থানায় নিয়ে গেছিল। ভাবতে পারছো? সন্ময় বন্দ্যোপাধ্যায়, উনিও ইউটিউবার, আমি বলতেই যাচ্ছিলাম তখন সন্ময়দার কথা। হুম সন্ময় দা, তাকেও নিয়ে যাওয়া হয়েছিল। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পুরো ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট। এরা কি সন্ত্রাসবাদী? নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো থানায় যে থানার উল্লেখ পর্যন্ত পরিবারকে করা হয়নি, জানানো হয়নি। আইনের কথা বলা হয়, একজন কালো কোট পরে চিৎপুরের যাত্রাপালার মতন সংসেজে তিনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, আর আইনের কথা বলতে লজ্জা করে না? আইন নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, কিচ্ছু নেই। এবং যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমরা এরকম দেখি, আর তৃণমূলের জন্ম যাদের গর্ভ থেকে, সেই কংগ্রেস। মহারাষ্ট্রে মনে আছে তখন ওই মহায়ুতের সরকার ছিল, সেই সময় তার বাড়ি ভেঙে দেওয়া হলো। অর্ণব গোস্বামী, তাকে ক্রিমিনালের মতো টানতে টানতে নিয়ে গেছিল এরা এরা এই কথা বলে। আরো দুজনের নাম না বললে হবে না, একটি ছেলে সমিত ঠাক্কর, সে সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। সমিতকে ক্রিমিনালের মতো 1 মাস মাথায়, তাকে যখন আদালতে পেশ করছে, মাথায় এরকম কালো ওই এটা পরিয়ে, কাভার পরিয়ে, দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে বা বেঁধে নিয়ে গেছে। কেতকী নামটা ভুলে যাচ্ছি, নাট্যকর্মী ছিলেন, আছেন, হ্যাঁ, তাকে কেতকী চিতালে সম্ভবত তার নাম। হুম। ভাবতে পারছেন? এরা ফ্রিডম অফ স্পিচ বলে। আবার চলে আসি পশ্চিমবঙ্গে, আমরা অনেকে বলে, বিরোধীরা বলে ভারত ভ্রমণ আমরা মানা করি। আমি ভারত ভ্রমণ থেকে বিরত রেখে আমি আবার স্টপেজ দিয়ে পশ্চিমবঙ্গে চলে এলাম। আচ্ছা, পশ্চিমবঙ্গে আপনি চিন্তা করে দেন, কয়েকটা নাম বলছি। দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাস, তার গান কে বন্ধ করেছিল? সিপিএম। মৃণাল সেন, তার সিনেমা নীল আকাশের নিচে সম্ভবত, সেটা কে বন্ধ করেছিল? কংগ্রেস। মৃণাল সেনের সিনেমা বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, উনি কমিউনিস্ট হ্যাঁ, ছিলেন না? তখন কংগ্রেস, তখন তো এদের এই ও, কখনো প্রেম কখনো বিরহ হয়নি। আমি এই বলছি দেখো আমরা সেই কেউ সময় জানি না এগুলো। 50-এর দশকে কিশোর কুমার, জরুরি অবস্থার সময় কিশোর কুমার, মানে বাঙালির আইকন, ভারতবর্ষের আইকন। মানে এদের হচ্ছে মুখে একরকম, কথায় একরকম, অন্যরকম। আচ্ছা, আরেকটা কথা বলছি, যে সুরজিৎকে যে শুরু করলে, ভাবতে পারছো একজন সাংসদ, সে পশ্চিমবঙ্গ পুলিশকে ডিরেকশন দিচ্ছে, তার বাড়ি কোথায় কোথায় চলে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে
শর্মিষ্ঠা, তার গুরুগ্রামে তাকে চলে গেছিল পুলিশ গ্রেপ্তার করতে। আর পশ্চিমবঙ্গে যখন একজন বিধায়ক ভ্যান্ডালিজম করে ফারাক্কায়, মনিরুল এই ইসলাম কেয়া গ্রেপ্তার কেয়া হয় না। কেয়া 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 আরে এই কিছুদিন বিধায়ক আগে তো দূরের বেলডাঙায় কথা। একটা ঘটনা হলো না, আরে যেখানে একজন আরে মহিলা না না, বেলডাঙ্গা সাংবাদিককে কেন, আরে কলকাতায় না না সোনাপাপ্পু। কেয়া 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 বলো বিধায়ক বলো। দূরের কথা, ওই একটা একটা ভিডিও এখনো সারেন্ডার করেনি সুপ্রিম কোর্টের ইয়ের পরে, প্রশান্ত তাকে প্রশান্ত অ্যারেস্টও বর্মন। করেনি। হ্যাঁ। হ্যাঁ, না। আরে বিধায়ক তো কৌস্তবদা, অনেক আমরা দূরের ভিডিও কথা। বানালে শেয়ার করলে কি আমাদেরকে অন্য স্টেট থেকেও অ্যারেস্ট করে নিয়ে যাবে? জুডিশিয়ারি কি বলছে? না না, আমি কৌস্তব এতক্ষণ ধরে কৌস্তব কৌস্তব আমাদের ভরসা। কোর্ট কৌস্তবদার আমাদের নাম্বারটা ভরসা, আমি স্পিড ডায়ালে করে রাখছি, কৌস্তবদা। জুডিশিয়ারি আমাদের ভরসা, কোর্ট আমাদের ভরসা। হুম। এটা অবশ্যই, কারণ এই সমস্ত যেখানে একটা ললেসনেস যেখানে রয়েছে সেখানে অবশ্যই কোর্ট ভরসা, এছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নেই। দেখো, অদ্ভুত ব্যাপার হচ্ছে, হুমায়ুন কবির যখন ওই একটা বেআইনি জমায়েত করে প্রায় হাজার হাজার লক্ষাধিক সমান মানুষজন, তখন সম্পূর্ণ দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ তারা সাহায্য পাচ্ছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, কোথাও কোনো প্রোগ্রাম করা যাবে না, বাধা দেওয়ার এইসব কোনো ব্যাপার নেই। অথচ তুমি বিরোধী রাজনৈতিক দলদের কথা ছেড়ে দাও, আমি এরকম বহু সংগঠনের মামলা করে যারা চাকরির দাবিতে বা ভাতার দাবিতে যা হোক তারা আন্দোলন করছে, অনারারিমের দাবিতে, এমপ্লয়মেন্টের দাবিতে বা রেগুলারাইজেশনের দাবিতে, তারা পর্যন্ত আন্দোলন করতে গেলে সরকারের পারমিশন পায় না। অথচ হুমায়ুন কবিরের মতন মানুষ যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা বিষয় নিয়ে এটা করতে চায় তারা পায়, এটা সরকারের ব্যাপার। আমি এতক্ষণ সাংবাদিকদের কথা বলছি, এই সরকারের আমলে সিনেমাকে পর্যন্ত এরা বাদ রাখে, এরা হাসির সিনেমা, এরা মজার সিনেমা, ভূতের ভবিষ্যতের পরে যখন এই ভবিষ্যতের ভূত সিনেমাটা এলো, দ্যাট ওয়েন্ট আপ টু দি কোর্ট, ইনফ্যাক্ট অনেক বার। সুপ্রিম কোর্ট অব্দি গেছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত হ্যাড টু ইন্টারফেয়ার ইন দ্যাট ম্যাটার। তো এরা আলটিমেটলি ব্যাপারটা, আমি না মানে এই ওয়েস্ট বেঙ্গলের এই সিচুয়েশনটাকে আমি ছোটবেলায় দেখা, সেই হীরক রাজার দেশের সিনেমা পুরো অ্যাবসলিউটলি ওই দরবারের মতন মনে হয়। মুখ্যমন্ত্রী আছে, তোষামতকারী সব আছে, মানে ওখানে তো বিদূষকের ভূমিকা একজন ছিল, এখানে বিদূষকের ছড়াছড়ি, মানে এখানে মুখ্যমন্ত্রীকে তেল দেওয়া বিদূষকের সংখ্যা খুব একটা কম নেই, কানে না, কানে গিয়ে বলে, দিদি ওই দেখো কম্পিটিশন তোমাকে চলে এটা রীতিমতন, কম্পিটিশন, কম্পিটিশন চলে। হ্যাঁ। সব না, থেকে সব এখানে থেকে একটা কাছে। জিনিস, একটা জিনিস কৌস্তব ভুল করলে, দিদিমণি কিন্তু অর্ধেক লোককে চেনে না, যারা যারা তেল দেয় তারা কিন্তু দিদিমণির থেকে 10 ধাপ নিচের লোককে দিদিমণি ভেবে তেল দেয়, কারণ দিদিমণির সঙ্গে যোগাযোগ করতে আজকাল মন্ত্রীরাও পারেন না। আমি 3-4 জন মন্ত্রীকে চিনি যারা আমাদের মতো লোকেদের কাছে দুঃখ প্রকাশ করেন যে দিদিমণিকে তারা 6 মাস যোগাযোগই করতে পারেননি। 6 মাস? নিজের দলের হ্যাঁ, লোকজন? মন্ত্রী ক্যাবিনেট স্তরের, ক্যাবিনেটের মিটিং এ মাঝে মধ্যে দেখা হয়, ওইটুকুই আর কি। এই যে কৌস্তবদা, প্রসেনজিৎ দা, এই যে উনি প্রসেনজিৎ সিরিয়াল দা এরকম উনি হাঁড়ির সিরিয়াল খবর একটা আর্টিস্টদের দিল, সঙ্গে ব্যস্ত। আমি উনি সিরিয়াস। সিরিয়াল আর্টিস্টদের ব্যস্ত। তো কেন এগুলো প্রসেনজিৎ দা নিয়ে এরকম একটা চিন্তা হাঁড়ির ভাবনা খবর দিলে, করবেন? এবার যদি এই ভিডিওটা আসার পর আমাকে অ্যারেস্ট করে, আমি কি করব বলুন? না, অবশ্যই এটা তো আমাদের এই যে এই ডিসকাশন, মানে এটা দেখো, আমার বিরুদ্ধে এই মুহূর্তে একটা বেআইনি মামলা চলছে, বেআইনি মামলা চলছে ইন দ্য সেন্স, মানে আমি জানি সেটা আমাদের সুপ্রিম কোর্ট অব্দি যেতে হবে আলটিমেটলি। আমি একটা ডিফেমেশন, রাজ্য সরকার আমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল ডিফেমেশনের মামলা করেছে, সেটা লড়ছে, আমি এটা নিয়ে মেরিটস নিয়ে আলোচনা করবো না। তবে যেটাই হয়েছে সেটা সম্পূর্ণ দ্যার ইজ অ্যান অ্যাবসলিউট ইন্টারফেয়ারেন্স উইথ দি ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। তো আমার আমি, এখানে অ্যাজ আ সিটিজেন রাইটস কি কি আছে, আমি কি কি করতে না পারি? সেটা দেখো, আমাদের তো এই রাইটসটা কোনো রাইটসই তো অ্যাবসলিউট নয়, যেমন 19(1)-এ সেটা বলা আছে, 19(2)-তে তার রেস্ট্রিকশনস গুলোও আছে। হুম। এবারে আমাদের এখানে বারংবার এটা, যখন ধরো শ্রেয়া সিঙ্ঘলের মামলায় সুপ্রিম কোর্ট আইটি একটা সেকশন 66A কে স্ট্রাইক ডাউন করছে, তখনই একটা ভিভিড ডিসক্রিপশন আছে যে তোমার ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন সেগুলো ক্রিমিনালাইজ করার ক্ষেত্রে কি কি বাইন্ডিংস আছে, এই পার্টটা যেমন একটা রয়েছে। সাবসিকুয়েন্টলি এরকম বহু মামলা আছে সুপ্রিম কোর্টে, যেমন তুমি ধরো অর্ণব গোস্বামীর মামলার কথা বলছিল, ওটা তো দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভেরি গুড প্রেসিডেন্ট আজকের দিনে, যে রিট কোর্ট কিভাবে রিলিজ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো অনেক কটা প্রেসিডেন্ট লে ডাউন করে দিয়েছে সেই ক্ষেত্রে, অর্ণব গোস্বামীর মামলা থেকে শুরু করে সব কটা। দেখো, রিট কোর্ট তো সমস্যায় সব, মানে সবসময়তেই অ্যাভেলেবেল, 226 হাইকোর্টের ক্ষেত্রে, 32 সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। যেখানে ফান্ডামেন্টাল রাইটের ইনফ্রিঞ্জমেন্ট হয় সেখানে অলওয়েজ দের ইজ আ রিট কোর্ট টু প্রোটেক্ট দি রাইটস। আজকে ধরো বেসিক্যালি আমি একটা খবর করলাম, খবর করার ভিত্তিতে আমাকে যদি আজকে কেউ বা পুলিশে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বা কিছু হতে হচ্ছে, আলটিমেটলি সেটা দ্যাট ইজ মাই ইনফ্রিঞ্জমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। তো অলওয়েজ দেয়ার আর রিট কোর্টস টু প্রোটেক্ট। এবারে অনেক ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে, এই যেমন ধরো যেটা একটু আগে কথা বলছিল ওই মহুয়া মৈত্রর এই ব্যাপারটা নিয়ে, এরা অ্যাকচুয়ালি করে কি, ইন দি গার্ব অফ তোমার এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের পার্টটাকে নিয়ে, ইন দি গার্ব অফ দিস ওরা কি করে, ওই একটা কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার করতে গিয়ে অন্যান্য কিছু অফেন্স অ্যাট্রাক্ট করে হ্যারাসমেন্ট করা। কিন্তু আজ অব্দি আমি তোমাকে বলছি, শুধু পশ্চিমবঙ্গ বলে না, কোথাও মানে এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে নিয়ে আলটিমেটলি যদি কাউকে হেনস্থা হতে হয়েছে, সবসময় কিন্তু কোর্ট এদের পাশেই দাঁড়িয়েছে। সে যে কোনো, তুমি সেটা জার্নালিস্ট হোক বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হোক, যেই হোক না কেন, কোর্ট চিরকালই পাশে দাঁড়িয়েছে when there is a gross violation of freedom of speech and expression। তবে হ্যাঁ, এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের বাহানা দিয়ে এরকম বহু মানুষজনকেও দেখা গেছে
তাতে করে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা বা এই বিষয়কে কম্প্রোমাইজ করতে সিদ্দিক কাপ্পানের কথা বলছিলেন, বা এই ধরনের আরো বেশ কিছু মানুষজন রয়েছে। না না, ইদানিং 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 চিকেন নেক নিয়ে যে সার্জিল ইমামের তাজলিল ইমামের যে বেল 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 কথাগুলো ডিনাই সেটাও হলো, টেকনিক্যালি, হ্যাঁ, সেখানেও কিন্তু একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ফ্রিডম অফ স্পিচকে এইভাবে ব্যবহার করা যায় না। করা যাবে না। এই যে সেই হুম রেস্ট্রিকশনস, মানে যেটা হুইচ ইজ হুম এনশ্রাইন্ড আন্ডার আর্টিকেল 19(2) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে রেস্ট্রিকশনের কথা আমাদের বলা আছে। হুম ফ্রিডম অফ স্পিচ মানে ঠিক। তো অ্যাবসলিউট মানে কিছু না, ফ্রিডম অফ স্পিচ মানে রিজনেবল যা তা রেস্ট্রিকশন। অ্যাবসলিউটলি হুম দে হ্যাজ টু বি রিজনেবল অ্যান্ড মানে সেটা খুব মানে প্র্যাকটিক্যালি সেটার যথেষ্ট তার লিমিটেশনস আছে। আমি হুম। ফ্রিডম অফ ঠিক। স্পিচ মানে তো আমি যা খুশি তাই প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে প্রধানমন্ত্রীকে বাপ্পান্ত করতে পারি না, বা মুখ্যমন্ত্রীর বাপ্পান্ত করতে পারি না, সেখানে দ্যাটস এ হুম রেস্ট্রিকশন। কিন্তু অদ্ভুত ব্যাপারটা আমি তোমাকে যেই পার্টটা আমি আসতে চাইছিলাম, ধরো যেই জুডিশিয়ারি আমাদের প্রোটেক্ট করবে, বর্তমানের এই রাজ্য সরকার সেই জুডিশিয়ারিকে পর্যন্ত মানছে না, তাদেরকে পর্যন্ত চোখ রাঙাচ্ছে। আমি বলছি Correct. মানে বাংলার ইতিহাসে কেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন জজের বাড়ির সামনে পোস্টার মারছে? এদের কত বড় হিম্মত! হাইকোর্টের একজন জজের, সিটিং জজ, হাইকোর্টের জাজের বাড়ির সামনে পোস্টার মারছে। হ্যাঁ, হাইকোর্টে জজের বাড়ির সামনে পোস্টার মেরেছে। হাইকোর্টে আমরা এই ধরনের ললেসনেস পশ্চিমবঙ্গের বহু এরকম লোয়ার কোর্টস গুলোতে দেখেছি, যেটা খুব অনভিপ্রেত, যে এজলাস বয়কট বাই। হাইকোর্টে এই ধরনের নিদান কিন্তু খুব বেশি নেই, বা থাকলেও সেটা একটা খুব ভদ্রস্থ কায়দায়, মানে এমন না মারপিট হচ্ছে বা কিছু দরজা আটকে দিচ্ছে, এরকম না। উই রিফ্রেন ফ্রম ওয়ার্কিং দেয়ার, আমরা সবাই বললাম যে না, উই অ্যাবস্টেন ফ্রম গোয়িং টু কোর্টস, কোনো ইস্যু ভিত্তিক। কিন্তু মানে শুধুমাত্র পলিটিক্যাল ইস্যুর কারণে একজন জজের দরজায় বাইরে দাঁড়িয়ে আটকে দিয়ে কাউকে ঢুকতে দেবো না, গুন্ডাগিরি। বা ধরো ওই জজকে বলছে "এই তুই নেমে আয়, তোকে দেখবো", মানে এই জিনিস, মানে যে জুডিশিয়ারি এই মানুষজনের রাইটস নিয়ে তাদের পাশে থাকার কথা, সেই জুডিশিয়ারিকে পর্যন্ত এরা চোখ রাঙাতে ছাড়ে না। একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এই জুডিশিয়ারিকে পর্যন্ত তারা। এবং এইটা এই এই যে যেদিন আইপ্যাক এর মামলাটা প্রথম দিন ভন্ডুল হলো, ইনসিডেন্টালি সেদিন আমি কোর্টে আমি হাজির বলতে ছিলাম। যাচ্ছিলাম যে ওটা একদম, কোর্টা ওই দিনই তো কোর্টের সেদিন আমি ওই সেদিন ঝড়ঝড়ি। পার্টটাতে আসছিলাম, ওই পার্টটাতে হ্যাঁ, আসছিলাম। এবং সেদিন আমি ওরা কোর্টে একদম, হাজির ছিলাম হ্যাঁ, এবং এবং ওরা আমি চোখের একদম সামনে দেখলাম। ওদের সমস্যা ব্যাপারটা কি বলুন তো, সেটা হচ্ছে এই প্যানেল নির্ভরশীল কিছু আইনজীবী আছে যাদের মানে মামলা করার যোগ্য, আমি না প্র্যাকটিস খারাপ লাগলে খারাপ লাগবে, যাদের ন্যূনতম যোগ্যতা নেই কোর্টে দাঁড়িয়ে মামলা করা। এরা শুধুমাত্র একটা সরকারি দলের প্যানেলে থাকবো, ওই দুটো রাজ্য সরকারের কিছু ব্রিফ পাবো, স্টেটের মামলা হয়ে গিয়ে দাঁড়াবো, কিছু গ্রাম ছাগলের মতন যা বলতে বললো বলে দিলাম, দুটো শিখে আওড়ে ওই মুখস্থ করা বিদ্যা ওখানে বলে দিলাম। কোনো বিন্দুমাত্র এদের কোনো লজিক নেই, কোনো কমন সেন্স নেই, কোনো প্রেজেন্স অফ মাইন্ড নেই, কোনো পড়াশোনা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র প্যানেলে থাকার জন্য, এবং ওদেরকে ওই প্যানেলে থাকার জন্য ওদেরকে যা বলতে ওরা তাই করবে। মানে ওদেরকে বলবে যে এক্ষুনি কোর্ট ছেড়ে চলে এসো, এখানে রাস্তায় ঝামেলা করতে হবে, তাই করবে। কখনো ওরা গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হবে, কখনো চায়ের কাপ নিয়ে যদি কোথাও ছুটতে বলে সেখানেও ছুটবে, জলের বোতল নিয়ে আসবে, যা যা করতে বলবে। যতটা নিম্নস্তরীয় কাজ, মানে আমি তোমাকে বলছি, মানে অ্যাডভোকেট হিসাবে না আমাদের একটা সামাজিক সম্মান আছে, আমাদের অ্যাডভোকেট ডাক্তার এগুলোকে নোবেল প্রফেশন হিসেবে কাউন্ট করা হয়। এই নোবেল প্রফেশনের সাংবাদিকতা কিছু, একটা সময় অবধি, হ্যাঁ, মানে এখন আর আমাদের এই সেদিন নেই। প্রফেশনটাকে, মানে দ্য রিজন ওয়াই আই চুজ টু বিকাম অ্যান অ্যাডভোকেট, হুম। বিকজ আমি এই পার্টটাতে খুব অ্যাট্রাক্টেড ছিলাম, যে ডাক্তার এবং উকিল এই দুটো ইটস কমপ্লিট, মানে এটা কিন্তু মানে হিস্টোরিক্যালি তোমাকে আমি বলছি ওয়াজ কনসিডার্ড টু বি ভেরি নোবেল প্রফেশন। উকিলদের এমন ব্যাপার আছে জানো তো, এই যে আমাদের গাউনটা পরি, এখানে অ্যাডভোকেটস ওয়্যার নট সাপোজ টু টেক ফিজ ইন দেয়ার হ্যান্ডস। আগেকার দিনে কি হতো, মোহরের এখানে এটা বেঁধে দিতে হতো, আমাদের সেখান থেকে আচ্ছা। মানে অনেক কিছু ব্যাখ্যা আছে, আমি বলছি খুব হিস্টোরিক্যাল এবং খুব সুন্দর কিছু কিছু ব্যাখ্যা আছে। তো যখন এই সমস্ত উকিলদের দেখি না, নিজের খুব খারাপ লাগে। তো আমি বলছি এদেরকে মোবাইলে একটা মেসেজ করে দিল, এই সবাই চলে এসো অমুক নম্বর কোর্টে, এই জজের ঘরে ঝামেলা করতে হবে, সব চলে গেল, দিয়ে মামলাটাকেই ডিসরাপ করে দিল। এবং এদের একটা পান্ডা আছে হাইকোর্টে, এদের বিভিন্ন লবি আছে, এর গ্রুপ তার গ্রুপ, এই চন্দ্রিমা ভট্টার গ্রুপ, এই মলয় ঘটকের গ্রুপ, এর তার গ্রুপ, এদের নিজেদের মধ্যে বিভৎস ঝামেলা আছে। এদের এখনকার হাইকোর্টের পান্ডা হচ্ছে একজন সাংসদ, আমি নাম করে বলছি না, যে সন্ধ্যাবেলা দু পায়ে সোজাভাবে দাঁড়াতেও পারে না। আমার খুব খারাপ লাগে, লোকটাকে আমি খুব রেসপেক্ট করতাম, প্রচন্ড রেসপেক্ট করতাম ব্যক্তিগত কারণে, এবং অ্যাডভোকেট হিসেবে প্রচন্ড রেসপেক্ট করতাম। বাট ওভার দি ইয়ার্স হি হ্যাজ লস্ট হিজ রেসপেক্ট। মামলা করতে দাঁড়িয়ে আছি কোর্টে, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট মামলা করছে, তার পাশে পাশে কানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, একটা পয়েন্ট ধরিয়ে দেওয়ার জন্য, যে অমুক এই পয়েন্টটা স্যার এটা আপনি বললে এটা ভালো হয়। হঠাৎ করে আমাকে দেখে বলা শুরু করে দেয়, গুন্ডা, শুভেন্দুর গুন্ডা, এই করে, পুলিশকে এই বলে সেই বলে, একদম আউট অফ দি কনটেক্সট। এবং আমাকেও তার জন্য দু চার কথা কোর্টের মধ্যে বলতে হতো, যেটা আমি পরবর্তীকালে মনে হয়েছে মানে তুমি ওই পর্যায়ে গেছো, তোমার জন্য আমাকেও না আজকে বললেই নামতে হলো, হয়। আমি ক্ষমা প্রার্থী। হুম। এবং জজ সাহেবও কিন্তু আলটিমেটলি, আমি একটা জিনিস সেদিনকে লক্ষ্য করেছি, সেই জজ সাহেবও ওনার পাশে থাকেননি, কিন্তু মানে আমি অ্যাজ এ জুনিয়র অ্যাডভোকেট একজন সিনিয়র ওই ভাষায় কথা বলছে, জজও হুম। কিন্তু সেটাকে আমাকে থামায়নি, কারণ জজ সেদিনকে কোথাও এটা বুঝতে পেরেছিল যে এই অসভ্যতাটা প্রথমে ওই সিনিয়র অ্যাডভোকেটই শুরু করে। তো আমি তোমাকে বলছি এই বিষয়গুলো নিয়ে প্রো কোর্টকে এরকম আইব্রো বিটিং করা, বা কোর্টকে এরকম ভয় দেখানো, লাল চোখ দেখানো, এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে। সাংবাদিকদের কথা ঠিক। বলছো, সাংবাদিকদের হুম ধরো এই ধরনের কোনো মামলা মোকদ্দমা হলে প্রোটেক্ট করবে কোর্ট, সাংবাদিক কেন, যে কোনো
মানুষজনকে, মানে যে কোনো সমাজের মানুষের লাস্ট রিসোর্ট বা লাস্ট হোপ বা লাস্ট রে অফ হোপ হচ্ছে একটা কোর্ট, একটা আচ্ছা, কনস্টিটিউশনাল কোর্ট বা এইখানে যে কোনো। কৌস্তব, আমি প্রমিতার পারমিশন নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করি। এখানে হুম, খুব একটা প্রবলেমেটিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে হুম, যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন ইন্ডিভিজুয়ালি বা অর্গানাইজেশন তৈরি করে, তাদের অ্যাজ সাচ কোনো অর্গানাইজেশনাল ব্যাকিং নেই এবং তাদের অ্যাজ সাচ কোনো সরকারি তকমাও নেই। এটা অন্য বিতর্ক, আমি ওটার মধ্যে যাচ্ছি না, সেটা আলাদা বিষয়। কিন্তু তারা যখন বিপদে পড়বেন, আর যখন কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে যখন কেউ বিপদে পড়েন, তখন তাদেরকে প্রতিষ্ঠানগতভাবে একটা সাপোর্ট দেওয়া হয়, প্রতিষ্ঠান তাদের পাশে এসে দাঁড়ায়, উকিল দেওয়া ইত্যাদি করায়। কিন্তু দেখা যাচ্ছে যে যারা ব্যক্তিগতভাবে কাজগুলো করছেন, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে বেশি করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তারা বিপদে পড়ছেন অনেক বেশি করে। এবং যেহেতু তাদের পিছনে কোনো প্রতিষ্ঠান নেই, তাদেরকে বিপদে ফেলাটা অনেক সহজ। এই জায়গাটাতে কি করে সমস্যার সমাধান করা যায়, এবং এই ব্যাপারটাতে কিন্তু সরকারও একটু টালমাটাল অবস্থায় আছে। কারণ এখানে যদি যেমন কেয়া শফিকুলের কথা বললো, মানে সরকারের কাছে টালমাটাল পরিস্থিতিটা এই কারণে যে সরকার দিল্লির ক্ষেত্রে রাবিশ কুমারদের মতো লোকেদের দ্বারা প্রচন্ড ঝামেলার মধ্যে আছে। রাবিশ বা অজিত আঞ্জুম বা এই ধরনের চরিত্রগুলো, কেয়া, আমি বোঝাতে পারছি তো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, পারছো। এই ধরনের চরিত্রগুলো যারা ইন্টারন্যাশনাল ফান্ডিং এ কাজ করে, আর আমাদের এখানে যে ছেলে মেয়েগুলো যারা নিজেদের চেষ্টায় কাজ করে, তারা ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু দিল্লির লোকেরা অনেক বেশি শক্তিশালী, তাদের গায়ে একটা স্পর্শ হলে সেটা আন্তর্জাতিক হয়ে যায়। আন্তর্জাতিক কিন্তু খবর। সিদ্দিক কাপ্পান একটা মিনিংলেস ব্যক্তি, কিন্তু তার ধর্ম এবং ভৌগোলিক কারণে সে এখন আন্তর্জাতিক খবর। তো রানা আয়ুব যে কোভিড রানা ফান্ড রানা আয়ুব যে কি মিসঅ্যাপ্রোপ্রিয়েট কি করেছে। কি রানা আয়ুব যে কি জিনিস, বা ওই অল্ট নিউজের ছেলেটি গুজরাটের, সে যে কি জিনিস, আমরা প্রতীক, সেটা খুব ওর ভালো ওর জানি। নামও তো বোধহয় প্রতীক। হুম। না না না, ওটাও তার সঙ্গে একটি মুসলিম ছেলেও জুবের। আছে। ও জুবের জুবের, জুবের জুবের। হ্যাঁ। জুবের। তো এদের নেটওয়ার্ক, এই ওই তো নেটওয়ার্ক। ও হচ্ছে ভিডিও কাটুয়া, ক্লিপ কাটুয়া। ক্লিপ। ও হচ্ছে হ্যাঁ। ক্লিপ কেটে কেটে ও দেশে ক্লিপ অশান্তি কেটে ছড়ায়। কেটে, হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিপ উইদাউট কাটুয়া So they বলেছি, are প্রসেনজিৎ দা। they they কৌস্তব they একটু দেখে নিস। so they কৌস্তব দা, all আমি are হোস্ট funded. করছি, আমি তোমাকে uh, স্পিড ডায়ালে আজকের পর থেকে রেখে দিচ্ছি। they all are internationally funded and promoted. তো কিন্তু বাট ক্যারেক্টার ওয়াইজ এরা আমাদের এই ছেলে মেয়েগুলোর ক্যারেক্টারের সঙ্গে সেম জায়গাতে আছে, কিন্তু ওরা যে পরিমাণ সাপোর্ট পাবে, আমাদের এই ছেলে মেয়েরা তো সেই সাপোর্ট পাচ্ছে না, এবং এদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে হ্যারাস করা হচ্ছে যে কোনো ভাবে। এখানে আমি এই একটু জায়গাটাকে, বলতে চাই, না হ্যাঁ হ্যাঁ প্রসেনজিৎ, হ্যাঁ। আই এম সরি, আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ। হুম তুমি বলছো সাপোর্টের কথা, আমি তোমাকে রিসেন্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। হুম এই শর্মিষ্ঠা, যার কথা বললো, ওটা বাচ্চা মেয়ে, শর্মিষ্ঠা পানালি। আচ্ছা, তারপরে খুব রিসেন্ট সময় যে সুরজিৎ, আমরা হুম এই আরেকটা টুইটারে হ্যান্ডেল আছে ব্লাডি মিডিয়া বলে, এটা বাচ্চা ছেলে, আমি ওর হুম। পরিচয় যাই হোক করছি না। যখনই এদের এরকম হয়েছে, তখনই কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমি দল হিসেবেই বলছি, আমি তা বলছি না, পাশে আমি এসেছে। যেটা একটু না, বলে আমি নি, বলি, আরেকটা আমি লাইন, শেষ করে বলা আরেকটা লাইন দরকার। বলে দিই, আরেকটা লাইন হ্যাঁ, বলে বলো দিই। বলো। আমি বলছি সিদ্দিক কাপ্পানকে পশ্চিমবঙ্গের লোকেরা যতটা চেনে, শফিকুল বা বাকিদেরকে কিন্তু হ্যাঁ, উত্তরপ্রদেশের লোকেরা অতটা চেনে না। ঠিক ঠিক না। ঠিক, সেটা তো হুম ওদের হুম ইকোসিস্টেমটা কাজ করে। হুম। সেটা প্রমিতার মতন যারা রয়েছে, মানে কি বলবো, আমি যারা সেটা বলতে চাইছি। বাস্তবে কি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে, তারা যদি এগিয়ে আসে তাহলে ভালো হবে। আদারওয়াইজ আমি তোমাকে বলছি যে এই ঘটনাগুলো, এবং এটা আমাকে বলতেই হবে, খুব হুম রিসেন্ট সময় বলছি, কেয়া হ্যাজ এ ভেরি অমিত ভ্যালিড মালভিয়া। পয়েন্ট। কেয়া হুম কেয়ার সাথে আমার এই ডিসকাশনটা হচ্ছিল হুম। কিছুক্ষণ, মানে কয়েকদিন আগে, যে এই যে কেয়া উইল, মানে তুমি এর থেকে পিক আপ করো যে এটার আগেনস্টে যে যে ইনসিডেন্টস গুলো হচ্ছে, ভায়োলেশন অফ ফ্রিডম অফ স্পিচ, ব্লগার বলো কি সাধারণ মানুষ হুম। বলো, তো তাদেরকে যে, মানে তারা যে একেবারে জলে পড়ে নেই, সেটা কেয়ার সাথে আমার কথা হচ্ছিল। কেয়া, তুমি আরো ভালো বলতে পারবে এটা নিয়ে কি কি আমি আচ্ছা। এটাই আমি হুম বলতে যাচ্ছিলাম। দেখো, আমরা কাজটা করতে পছন্দ করি, দলীয় ভাবে বা সাধারণ মানুষ হিসেবেও। তোমাদের মনে থাকবে ফ্রিডম অফ স্পিচ নিয়ে যখন কথা হচ্ছে, আমার একটা এআই ভিডিও করা হয়েছিল, এই ছবি, সেইখানে হুম আমি আর সন্দেশখালী যিনি নির্যাতিতা রেখাদি, তরুণ একটা তরুণ অত্যন্ত ঘৃণ্য নোংরা করা হয়েছিল। হ্যাঁ, একটা মেয়ে। সেই সময় আর তরুণ জ্যোতি ছিল, তরুণ কৌস্তব যেরকম আমার ভ্রাতৃসম, তরুণ জ্যোতিও তাই। তো তাদের নিয়ে করা হয়েছিল, এবং সেখানে শাসক দল, তাদের যে একজন আইটি হেড, সে তার সমর্থনে দাঁড়িয়েছিল। কিন্তু দলের তরফ থেকে যেভাবে সমর্থন পেয়েছি সবার কাছ থেকে, ঢাকঢোল পিটিয়ে আমি তোমার পাশে আছি এরকম তো বলা দরকার নেই, কাজটাই তো আসল, তাই না? সেটাতে আমি এত কৃতজ্ঞ। আচ্ছা, আমি না হয় একটা রাজনৈতিক পরিচয় আছে, সাধারণ মানুষ, এই শর্মিষ্ঠা বা এই সব ছোট ছোট যারা টুইটার হ্যান্ডেল আছে, সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে,
তাদের ক্ষেত্রেও কিন্তু দল তাদের পাশে দাঁড়ায় একটাই কারণে, এটা নয় যে তারা সরকার বিরোধী বলছে বলে, হুম। এইটার কারণে, কারণ তাদের যে বাক স্বাধীনতা সেটা হরণ করা হচ্ছে, এটা অন্যায়। আহ, যারা এইবারে তাহলে আমি গণতান্ত্রিক ভাবে এই একটা কথা জিনিসটা, বলে, আমরা তো পশ্চিমবঙ্গের ফ্রিডম অফ প্রেস নিয়ে কথা বলছি, এবারে মজাটা হ্যাঁ দেখ। এইবারে বলছি যে উত্তরপ্রদেশের একটা সিদ্দিক কাপ্পান সারা পৃথিবীর খবর হয়, ঠিক কিন্তু ঠিক, কলকাতার একটা শফিকুল বা আর কেউ, তারা কিন্তু সারা ভারতের খবর হয় না, কারণ পশ্চিমবঙ্গের রিপোর্টারের ক্ষমতাই নেই এটা কভার করবার সারা না না ভারতের স্তরে। বলেই না বল। সাহস আরে প্রেস সাহসই ক্লাব নেই তো সেটা খবর এক্সটেন্ডেড করবার। তৃণমূল পার্টিও, আমরা সরি একটা টু আমি সে। এই কথা জায়গা বলি, আমরা আমি একটা এই কথা বলি জায়গাটাতে তো সুমন দে, আমি সাংবাদিকতার একটা সাথে। প্রসেনজিৎ দা, প্রসেনজিৎ দা হ্যাঁ। একটা কথা বলি। সুমন দে হুম। অত্যন্ত নামী সাংবাদিক, সুমন দে তার কাছে কতবার, এবং সে স্টুডিওতে বসে রয়েছে, শো করছে, লাইভ শো, অথচ বলা হচ্ছে সেই সময় সে একটি মহিলার অ্যাসল্ট করেছে, স্টুডিওতে বসে রয়েছে, তার কাছে লিগাল নোটিশ এসেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এরকম ভয় দেখানো সাংবাদিকদের, আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার। তুমি বলছো না কেউ দাঁড়ায় না, প্রেস ক্লাব চুপ থাকে, প্রেস ক্লাব একটা এই বছরে কন্ডেম এই চিঠি। এই বছরে আমরা প্রেস ক্লাবের ইলেকশন করিয়েছি। এই হুম। ইলেকশন আমরা 3-4 জন মিলে করিয়েছি, ইলেকশন করিয়েছি, এটা বলতে বলতে হচ্ছে, এবং সেটা আমি আমার ফেসবুকে লিখেছিলাম যে গণতন্ত্র আছে এটা প্রমাণ করানোর জন্য 8 বছর বাদে আমরা 3-4 জন মিলে, ইস, বিভিন্ন মতের 3-4 জন, তারা প্রেস ক্লাব হেরে গেছি, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাবে ইলেকশন করিয়েছি। দিস ইজ আ নিউজ। দাদা এটা আমার কাছে নিউজ, আমি প্রেস ক্লাব মেম্বার, কলকাতা প্রেস ক্লাব হ্যাঁ। মেম্বার, কলকাতা প্রেস ক্লাবে যে আট ইলেকশন হয়েছে আমিই জানি না। হ্যাঁ, 8 বছর বাদে কলকাতা তার প্রেস মানে ক্লাবে আমরা কিরকম ভাবে ইলেকশন করিয়েছি। নিউজটা প্রেস ক্লাবেই চেপে দিয়েছে, প্রেস ক্লাব নিউজটা চেপে দিয়েছে যে প্রেস ক্লাবে ইলেকশন হয়েছে, বাকি আমরা মেম্বাররা কি মানে আমরা কি ভোট টোট হ্যাঁ। দিতে পারবো না? মানে প্রেস ক্লাবে পর্যন্ত ভোট দেওয়ার স্বাধীনতা নেই? না, ইলেকশন করারই স্বাধীনতা নেই তো ভোট তো দেওয়ার পরের কথা, কি ক্যান্ডিডেট দাঁড় অবস্থা! করানোরই স্বাধীনতা নেই। কি ইলেকশন তো বহু বছর হয়নি প্রেস ক্লাবে, সেটা আট তুমি জানো। বছর হয়নি, আট হ্যাঁ। বছর হয়নি। কিয়াত আমরা একটা কথা বারবার শুনি, আর তুমি যেটা বলছিলে মানে ইন কন্টিনিউশন অফ দ্যাট, যে আর এটা 21-এর পর থেকে খুব বেশি শোনা যায়, আর পুরো ভারতের বেশিরভাগ টুইটে দেখো কি ফেসবুকে দেখো সোশ্যাল মিডিয়ায় দেখো, লোকজন বলে বিজেপি তো নিজেদের বেঙ্গলের যারা কার্যকর্তা ছিল তাদের পাশেই দাঁড়ায়নি, যারা সোশ্যাল মিডিয়া ওয়ার্কার তাদের পাশে দাঁড়ায়নি। কিন্তু আমি মহারাষ্ট্রে দেখেছি সামিত ঠাক্কর সামিতের পাশে দাঁড়িয়েছে, আমার বন্ধু সুনায়না হলে সুনায়নার পাশে দাঁড়িয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে যে ঘটনাগুলো ঘটেছে তোমার ননসেনের পাশেও আমার, আমি যা শুনছি কি শর্মিষ্ঠা পানোলি যেটা কৌস্তবদা বলছিল, এরকম অনেক কি যে যে ক্ষেত্রগুলো ঘটেছে, এরকম বিজেপি লিগাল টিম গিয়ে সাপোর্ট দিয়েছে, কি বিজেপি এজ আ পার্টি সাপোর্ট দিয়েছে, কিন্তু বাইরের লোকজন জানে না, কারণ পাবলিসাইজই হয়নি ব্যাপারটা। তার এগুলো কারণ হচ্ছে আমরা ওই যে এটা করি না আমরা, এটা যদি আমাদের ফেলিওর বলো তাহলে আমাদের ফেলিওর, আমরা এই এই পাবলিসিটিটা করি না, কাজটা করি। এবং সেখানে দাঁড়িয়ে একটা কথা খুব স্পষ্ট বলে দিচ্ছি, কৌস্তব নিজে আইনজীবী, কৌস্তব প্রচুর প্রো বোনো কেস লড়ে, এটা বলা উচিত আমার মনে হয়, ডেফিনেটলি যার যেটা প্রাপ্য, যে ক্রেডিটটা তাকে দেওয়া উচিত। তরুণ জ্যোতি বা আমি, এই এদের দুজনেরই আমার নাম এই মুহূর্তে মনে আসছে, এরা কেস লড়ে। আমাদের যারা কর্মী রয়েছে তাদের যাদের টাকা পয়সা নেই তাদের জন্য কেস লড়ে, পার্টি কেস লড়ে। এবং আমি একজনের নাম সত্যিই বলতে হবে আজকে, অমিত মালভিয়া, তিনি মানে ছোট থেকে ছোট হ্যান্ডেল, ছোট থেকে ছোট যারা সোশ্যাল মিডিয়া যাদেরকে প্র্যাকটিক্যালি বুলিং করা হয়, আমি বুলিং কথাটা খুব কনসিয়াসলি আমি ব্যবহার করছি, সজ্ঞানে ব্যবহার করছি, পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ পুলিশদের বুলিং করে তাদের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে থাকে। আমার আরো একটা ঘটনা মনে পড়ছে, চিন্তা করতে করতে পারছো, এরকম পোস্ট করার জন্য একটি হ্যান্ডেল আছে বিফিটিং ফ্যাক্টস বলে, তার বাড়ি তাকে দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে করা হয়েছিল, ডিটেন করা হয়েছিল, তার পাশেও আমরা ছিলাম। এরা বিজেপির মানে যথেষ্ট কখনো কখনো তারা সমালোচকও, কিন্তু আমরা দাঁড়াই পার্টির যে কার্যকর্তা তাদের পাশে তো দাঁড়াই, আর দাঁড়াই আমরা যারা আমাদের সত্যি কথাটা বলছে। আর তার সঙ্গে আরো একটা কথা আইনের দিক থেকে তো ডেফিনেটলি আছে, আর পার্টির পাশে দাঁড়ানোটা। খুব রিসেন্ট একটা ঘটনা বলছি, বাঁকুড়ার ওন্দায় আমাদের এক কার্যকর্তা, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাবা মাকে ভেতরে রেখে তাকে প্র্যাকটিক্যালি ওদের সবাইকে জ্যান্ত মেরে দেওয়ার প্ল্যান করেছিল শাসক দল, পুরো বাংলাদেশ স্টাইল। পুরো বাংলাদেশ স্টাইল। তো তাদের বাড়িঘর পুড়ে গেছিল, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা তিনি গিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন, এবং পরবর্তীকালে আমরা আমাদের মতন করে তাদের যে নতুন বাড়ি বা যেটা তার ছিল গড়ে দেওয়া। অর্থাৎ এটা খুলে একটা ঘটনা আমি বললাম, এরকম বহু ঘটনা, আমাদের এই ঘটনা আমরা পার্টির কর্মীদের পাশে থাকি, তাদের ছেড়ে পালানোর কোনো প্রশ্নই নেই আমাদের। এইটা ছড়ানো হয়, আমরা তো জানতেই পারি না এগুলো, এইগুলো ছড়ানো হয় ইচ্ছে করে। এক শ্রেণীর মানুষ তারা তৃণমূলের বি টিম হয়ে কাজ করে, মুখে তারা খুব হিন্দুত্ববাদী কথা বলে, কিন্তু ইচ্ছে করে কিছু ড্যামেজিং কথাবার্তা বলে, এবং
তৃণমূলের বি টিম হয়ে যারা পার্টির কর্মী তাদের মনে একটা ভয় ঢোকানোর একটা চেষ্টা করে তারা। এটাই কি তো ফিশরাই অ্যালায়েন্স যেটা আমরা শুনতে থাকি? অবশ্যই তাই। এটা নিয়ে তোমার সন্দেহ ছিল মনে? আমার তো মনে সন্দেহ নেই। না না, ফিশরাই অ্যালায়েন্সে কারা কারা আছে সেটা আমরা মানে শুনতে থাকি কথাটা। এখন যাই হোক, মুম্বাইতে ফিশরাই খেতে পারবো না, বাট ফিশরাই এখানকার অ্যালায়েন্স এখানকার ফিশ ফ্রাই আছে। থাকেই। ওই যে মজিদ মাস্টারের কথা প্রসেনজিতা বললেন, মানে যার নামে মানে ত্রাস ছিল সিপিএম এর সময় ত্রাস, সে এখন বলছে ভোট আমি সিপিএম কে তৃণমূলকে দেবো। আমরা বুঝতে পারছি অ্যালায়েন্সটা কত, এই প্রেমের মরশুম এখন কতটা গভীর প্রেম, বুঝতে পারছো? এটা কি মজিদ মাস্টার সে আমরা ছোটবেলা কাগজে পড়েছিলাম, হ্যাঁ দাদা তখন সাংবাদিকতা হ্যাঁ করছে, দাদা তখন হ্যাঁ 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 হ্যাঁ। সর্বভূপৃষ্ঠে গেছে, এই কি সেই সেই ছোট আজকে যখন আকারিয়ানা আমরা কি এটা মজিদ আজকে মাস্টার? যখন রেকর্ড করছি তার পরের দিনই কিন্তু ভ্যালেন্টাইন ডে। সব এই রে, আমি তো ওই জন্য প্রেমের কথাই তো বললাম, একটা প্রেমের বাতাবরণ, তাই তো। আহ প্রেমটা থেকে যায়, প্রেমের রেশটা থেকে যায় প্রসেনজিৎদা। কিয়া প্রেম তো তুমি গোপন যখন, থাকে না, বলো? সেটা ঠিক, তুমি হুম, যখন হুম, জার্নালিজম করতে মানে অ্যাক্টিভ হ্যাঁ, সাংবাদিক ছিলে যখন, হ্যাঁ, হ্যাঁ, 18 বছর, মানে তুমি সিপিএম এর কিছুটা টাইমও দেখেছো তো, অনেকটাই দেখেছি, হ্যাঁ। অনেকটাই দেখেছো, রাইট? 2011 যখন, তো তখন থেকে এখনকার মধ্যে অনেকে বলে না সিপিএম এর সময় খুব ভালো ছিল, সিপিএম এর সময় ভালো ছিল না, সেটা আলাদা ব্যাপার। আমি সিপিএম এর সময় যখন নন্দীগ্রাম ঘটছে, আমি দাদাকে একটু আগে বলছিলাম আমার রেকর্ডিং শুরু হওয়ার আগে, যে নন্দীগ্রামের সময় আমি টেলিগ্রাফে, নন্দীগ্রামের সময় নন্দীগ্রাম আনন্দবাজার কিছু ছাপলো না পরের দিন, কিচ্ছু না। আমি তখন 6 প্রফুল্ল সরকারের অফিসে, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, এটাকে আমরা হোয়াইট হাউস বলি কলকাতার কারেক্ট। জার্নালিস্টরা, রাইট? আমি তখন অফিসে, কিচ্ছু ছাপলো না পরের দিন। পরের দিন সকালে কাগজ খুলে দেখলাম কিচ্ছু ছাপেনি। টেলিগ্রাফ একটা ভেতর পাতায় এইটুকু একটা সিঙ্গেল কলাম ছেপেছে। তো আমি গিয়ে ওখানে জিজ্ঞেস করলাম যারা নিউজ রুমে ছিল, আমি আমি তো সানডে ম্যাগাজিনে ছিলাম, তো নিউজ রুমে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এত বড় একখানা ঘটনা ঘটে গেল, কিচ্ছু আমরা নিলাম না। তখন সিপিএম এর টাইম, অফ কোর্স। তো তখন আমায় বলা হলো যে তুমি কেন এইসব ব্যাপারে কথা বলছো? আরে এত বড় মানে অ্যাজ এ সাংবাদিক আমার মনে হয় তো এই প্রশ্নটা আসবে, ঠিক আছে আমি, চলো আমি নিউজ কভার করি না ফর হোয়াট এভার রিজন, কিন্তু অ্যাজ এ সাংবাদিক আমার মনে হয় তো এই প্রশ্নটা আসবে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা হচ্ছি বাংলার বিগেস্ট হাউস, মিডিয়া হাউস, পাবলিকেশন, মিডিয়া বিগেস্ট কংগ্লোমেরেট। পাবলিকেশন, হ্যাঁ, সেখানেই বেরোলো না। যেই কাগজ বাংলার তখন অন্তত 70-75% লোকজন পড়তো, বর্তমান ওয়াজ এ ডিস্টেন্ট সেকেন্ড বাংলা পেপার অনুযায়ী, সেই ঠিক। কাগজে কিছু বেরোলো না নন্দীগ্রাম নিয়ে। তখন সোশ্যাল মিডিয়া খুব খুব নেসেন্ট স্টেজে, 2007 মানে ফেসবুক তখন হামাগুড়ি দিচ্ছে, ফেসবুকে তখন হ্যাঁ নিউজ হ্যাঁ, তখন অর্কুট, তখন ইনস্টাগ্রাম অর্কুট তো বরং নেই, অনেক বেশি অর্কুট ছিল। বরং, হ্যাঁ হ্যাঁ অর্কুট বরং, হ্যাঁ অর্কুটের পারপাসটাই আলাদা ছিল, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। ফেসবুক হামাগুড়ি দিচ্ছে, নিউজ সেকশন বলে কিছু নেই, টুইটার সদ্য এসছে কি আসেনি, ইনস্টাগ্রাম তখনও তো মনে ছিলই, হয় না আসেনি, হ্যাঁ। ইনস্টাগ্রাম তো ছিলই না তখন। তো সেই না, মানে সেই রকম একখানা সময় যেখানে সোশ্যাল মিডিয়া বলে প্রায় কিছুই নেই, খবরের কাগজ এবং টিভি চ্যানেল, তাও বাংলা টিভি চ্যানেলের তখন শুরুর দিক, রাইট? এই সময় খবরের কাগজ, বাংলার সব থেকে বড় খবরের কাগজে কিচ্ছু নেই নন্দীগ্রাম নিয়ে। তো সিপিএম এর টাইমেও একটা প্রেস সেন্সরশিপ হয়েছে। আনন্দবাজারকে জেনারেলি কংগ্রেসি কাগজ বলা হয়, তাই আমি জানতাম, মানে জবের থেকে আনন্দবাজার জয়েন করেছি আমি, তাই শুনেছিলাম। তো সেখানেও নন্দীগ্রাম নিয়ে কোনো কিছু নেই। তো সিপিএম এর টাইমে একটা একটা লেভেলে প্রেস সেন্সরশিপ হয়েছে, দাদা আরো ভালো বলতে পারবে কি কি হয়েছে। তো সেইখান থেকে তুমি সেই টাইমে যখন জার্নালিজম করতে ভার্সেস এখন অ্যাজ আ সাংবাদিক, তুমি কতটা চেঞ্জ দেখছো আর কি কি চেঞ্জ দেখছো? সিপিএম এর সময় প্রেস সেন্সরশিপ, যদি কেউ বলে ভালো ছিল, মিথ্যে কথা বলছেন বা জানেন না, ভুল বলছেন। সিপিএম এর সময় তো ছিল, কিন্তু তুমি যেটা একটা বললে না, যে তখন সোশ্যাল মিডিয়া এরকম অ্যাক্টিভ ছিল না। মানে এখন তো তুমি, দের ইজ নো এসকেপ, দ্যাট ইজ নো এসকেপ। ধরা পড়ে যাবে। হুম। ঠিক আছে, সেটা সৌগতদা খুনসুটি করুন পার্লামেন্টের মধ্যে, বা কেউ লুই ভুতোর ব্যাগ লুকুক। প্রেমের মরশুম বলবে না আমি তুমি? প্রেমের মরশুম বলেই আমি আরো বললাম। এই কোর্স অফ বা দ্য কেস খুলে কিন্তু দেখে নিও। বা এভরিথিং ইজ তুমি ফেয়ার ইন যদি, লাভ এন্ড ওয়ার। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বা তুমি যদি লুই ভুতোর ব্যাগ নিয়ে সেটাও বলো, সব কিছু লুকোনো যায় না, ঠিক আছে? তো ইয়ে তো পাবলিক হ্যাঁ, সব জানতি হ্যাঁ। এবার প্রবলেমটা এটা হচ্ছে, এই যে একটা ন্যারেটিভ এখন তৈরি করা হয়, সেটা কারণ, দুটো কারণ। প্রথম হচ্ছে, এখনকার যে জেনারেশন, তারা তো ধর 15 বছর হয়ে গেল এই সরকারের, মানে একটা জেনারেশন যারা একদম পোলাপান ছিল, বাচ্চা ছিল, তারা এখন দে হ্যাভ রিচ দেয়ার টিন, দে হ্যাভ রিচ দ্য এজ যে সময় তারা চিন্তা ভাবনা করতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, এখন মানে প্রসেনজিৎ দা, সরি টু সে, এখন সাংবাদিক অধিকাংশ, আমি সবাইকে বলবো না, সবাই এত শিরদাঁড়া বিকৃত এবং বিকৃত করে ফেলেছে, সেই কারণে কিন্তু আরো বেশি করে চোখে লাগে।
আগে কিছু সাংবাদিক তো না, ছিলেন, বরুণ সেনগুপ্ত ছিলেন, ডেফিনেটলি না, একজন ঠিকই আইকন তাই। হিসেবে ছিলেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, এখন তো প্রসেনজিৎ দা যেরকম, ও প্রসেনজিৎ দা মানে বট গাছের মতন, ভাঙবে তবু মচকাবে আমি না, তোমাকে একটা কথা বলছি ভেঙে যাবে। কেয়াদি, তোমাকে একবার থামিয়ে বল, একটা কথা বলছি। বল। সিপিএম এর আমলে না এরা বিষয়টাকে খুব ট্যাক্টফুলি করতো, মানে এমন না বিষয়টা খুব মানে প্রকাশ্যে চলে আসা, হ্যাঁ, খবর হ্যাঁ, হওয়া, মামলা মোকদ্দমা হওয়া, ওরা ওইভাবে করতো না। ওরা এমন ভাবে করতো মানে যাতে করে কেস খামারিও করতে হয় না, কিন্তু লোকে ভয় করে খবরও করতো না, মানে এই এই হ্যাঁ। একটা পজিশন তৈরি করে দিত কি করে? তাদের আপনি মিডিয়া। কিছু দেখেননি, আপনি কিছু দেখেননি মাস্টারমশাই। একদম মানে রেসপেক্টিভ মিডিয়া হাউসে তাদের যে হাউস গুলোতে সেখানে প্রেসার ক্রিয়েট করা থেকে শুরু করে তার যে যে মানে ধরুন একটা জার্নালিস্ট যেখানে থাকে তার আশেপাশের বাড়িতে একটা এমন আশেপাশের পারিপার্শ্বিক জায়গাটা এমন পরিস্থিতি তৈরি করা। ধরুন সাপোজ আমি আমি একজন মানে জার্নালিস্ট না, তবে অন্য একজন ওই সময়কার বিরোধী রাজনীতি করা একজন মানুষকে জানি, মানে সে মুদিখানার দোকানে যা গিয়ে বলছে আমাকে ভাই 1 কেজি চিনি দাও, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে মুদিখানার দোকানে যে লোক সে অন্য লোককে মাল দিয়ে যাচ্ছে, এর কথাটা শুনতে পাচ্ছে না। মানে সিপিএম এর এই ধরনের ট্যাকটিক্স গুলো ছিল, একটা লোকাল প্রেশার, একটা সমস্ত কিছু। আর তৃণমূল এই এই বিষয়গুলোতে আপনি মামলা করতে যেতে পারবেন না। মানে হ্যাঁ, মুদিখানার সামাজিক দোকানে, বয়কট বলছো তুমি এক টাইপের? হ্যাঁ প্রচন্ড ভাবে ছিল। মানে আমি বলছি আমি আমরা আমাদের ফ্যামিলি সাফার্ড 2005 সালে ব্যারাকপুরের মতন। ব্যারাকপুর তো কলকাতার থেকে খুব একটা বেশি দূরের জায়গা নয়, মানে পিনকোড হিসেবে দেখতে গেলে কলকাতার মধ্যেই পড়ে, এক্সটেন্ডেড কলকাতার পার্টে। তো সেই মতন জায়গাতেও আমাদের ব্যারাকপুরে একটা সামাজিক বয়কট ফেস করতে হয়েছে এই সময়টা। এরা যেরকম ব্ল্যাটেন্টলি ধরে মামলা দিয়ে দিচ্ছে, এ করে দিচ্ছে, লোকে কোর্টে চলে যাচ্ছে, যার জন্য এর রিপোর্টিংটা বেশি হচ্ছে। তুমি কিন্তু অফিসিয়ালি সিপিএম এর আমলে জার্নালিজমদের যে প্রেস সেন্সরশিপ নিয়ে তুমি যে মানে ডকুমেন্টেড কিছু পাবে, কিন্তু এ কিন্তু খুব বেশি পাবে না, যেটা তুমি তৃণমূলের আমলে বেশি পাবে। তুমি ধরো সিকিউরিটি দিয়ে রাইটার্স বিল্ডিং এর বাইরে আটকে দেওয়া বা এই জিনিসগুলো যেগুলো করা, এগুলো একটা পার্ট। আর আমি তোমাকে বলছি এরা যেটা করছে, এরা একদম ব্ল্যাটেন্টলি মামলা দিয়ে দিচ্ছে, কেস কামারি হচ্ছে, এগুলো ডকুমেন্টেড হয়ে থাকছে। ধরো কম্পেয়ার টু 1977 থেকে নিয়ে 2011 অব্দি তুমি যদি অফিসিয়াল ডকুমেন্টেশন খুঁজে চাও, তুমি কিন্তু খুব একটা পারবে না, খুঁজে পাবে না। কিন্তু না, না, জার্নালিস্টরা যারা স্পেস, জানে কৌস্তব, এইখানে আমি প্রেস সেন্সরশিপের একটা বড় জায়গা বলি, এটা দাদা, কেউ কোনোদিন ভেবে একটা এটা। কোয়েশ্চেন আমার হ্যাঁ, মাথায় এলো। কৌশলদা, সামাজিক বয়কট তুমি বলছো, দ্যাট ইজ আ বিগ থিং, সোশ্যাল বয়কট বাই কমিউনিস্ট পার্টি। প্রচুর ওকে, ক্ষেত্রে, প্রচুর সিপিআইএম, ক্ষেত্রে। মানে কমিউনিস্ট গ্রামে পার্টি, গঞ্জে বলা যেটা হতো, গ্রামে গঞ্জে ইকুয়ালিটির ভাষায় বলা কথা হতো বলে। ধোপা নাপিত, বলছি তোমাকে গ্রামে গঞ্জে বলা হতো ধোপা নাপিত বন্ধ করে দেওয়া। মানে একটা বাড়ির সে তার হ্যাঁ, কোথাও কিছু সে কিছুই করতে পারবে না, সে মানে বাড়ি ঠিক, থেকে ঠিক, বেরোবে। ঠিক। যারা গোটা সোশ্যাল মিডিয়া ধরে জুড়ে বলে যায়, মানে ইকুয়ালিটির কথা, আরে এদের থেকে বড় ইকুয়াল হিপোক্রিট অপরচুনিটির কেউ আছে কথা। নাকি? এদের থেকে বড় হিপোক্রিট কেউ আছে নাকি? এই বামেদের থেকে বড় হিপোক্রিট পৃথিবীতে কেউ নেই। আমি আমি যেটা বলছি এদের বলছিলাম সেটা হচ্ছে যে গণশক্তি বলে একটা কাগজ, সেই কাগজটা সিপিআইএম এর কাগজ, ঠিক। মানে একদম পিওরলি সিপিআইএম এর কাগজ, মানে ওদের সব যে পাড়ায় দলীয় সম্পাদক হয়, মুখপাত্র। বোর্ডে। হ্যাঁ, হ্যাঁ, অফিসিয়ালি ওদের মুখপাত্র। হ্যাঁ। এবারে সেখানে যারা সাংবাদিক হিসাবে কাজ করে তাদেরকে সবাইকে সরকারি অ্যাক্রেডিটেশন দেওয়া হয়, কিন্তু তারা হচ্ছে সিপিআইএম এর হোল টাইমার, যখন যেরকম, এবং তাদের বউকে একটা করে চাকরি দেওয়া হয়। ওকে। এটা এটা নিয়ম, এটা এই টমেটো মাখা ছেলেরা এসে বড় বড় কথা বলে, কেয়ার সহকর্মীরা বা কৌস্তবের সহকর্মীরা যারা টিভিতে আসে সন্ধ্যাবেলায়। কিন্তু এটা একটা একটা নিশ্চিত পরম্পরা ছিল যে গণশক্তিতে যারা কাজ করবে তাদের বউদের একটা করে চাকরি থাকবে, ইনক্লুডিং অনিল বিশ্বাস, ইনক্লুডিং বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ি এখন চালানো প্রশ্ন, খরচা। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এরা তো প্রেস সেন্সরশিপের কথা হচ্ছে, এরা তো এক একটা মূল সমাজের ভেতরে, এরা কোথায় সাংবাদিক কি কথা বলছে, কোথায় প্রেস ক্লাবের ভেতরে কি হচ্ছে, কোথায় কোন নেতার বিরুদ্ধে সাংবাদিকরা খবর করতে যাচ্ছে, কোথায় বিরোধী রাজনৈতিক দল কি সাংবাদিক সম্মেলন করছে, তারা কি ভাবছে, এই প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডটা নিয়ে এই রাজনৈতিক দলের সর্বক্ষণের কর্মীরা, তারা সাংবাদিকতার মুখোশ পরে বেসিক্যালি রাজনৈতিক কর্মীর কাজ করতো। এটাও তো ঠিক। এক ধরনের প্রেস সেন্সরশিপের মধ্যে পড়ে, কারণ তার সামনে আমি যেমন একটা পেশাদার সাংবাদিক হিসাবে যে মন খুলে কথাটা আর একজন পেশাদার সাংবাদিকের সামনে করব, সেখানে একজন গণশক্তির রিপোর্টার ঢুকে বসে থাকছে। এটা তো সম্পূর্ণভাবে একটা সার্ভেলেন্স স্টেট বানিয়ে রেখেছিল সিপিআইএম। মানে ধরো আজকে তুমি আর আমি প্রেস ক্লাবে বসে আড্ডা মারছি, সেখানে গণশক্তির কেউ এসে গেলে আমাদের গণশক্তির একটা কথা বলা রিপোর্টার বন্ধ করে রয়েছে। দিতে হবে, না, না, এরকম বন্ধ ব্যাপার তো ছিল। আমরা করতাম না, আমাদের মধ্যে সেই টপিকটা পাল্টে। অভ্যেসটা ছিল না, কিন্তু বেসিক্যালি এটা তো একটা আজকে আমরা বলি যে আইপ্যাক কে দিয়ে সার্ভেলেন্স স্টেট বানিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন গণশক্তিকে দিয়ে সার্ভেলেন্স স্টেট বানিয়ে রেখেছিল সিপিআইএম।
এই দিকটা আমরা কোনোদিন ভেবে দেখিনি কোনোদিন, যে কোনোদিন কোনো একটা অফিসিয়াল মুখপাত্র তার কোনোদিন ওই তার একটা আরএনআই রেজিস্ট্রেশন আছে বলে তাকে আমি অ্যাক্রিডিটেশন কার্ড দেব, এটা হতে পারে না কখনো, কারণ সে পার্টি সর্বক্ষণের কর্মী। এই অ্যাঙ্গেলটা আমরা কোনোদিন ভাবিনি। ইনফ্যাক্ট যারা এখন ঠিক কথাই, ঠিক। অনেকেই বলছে সে যে কোনোদিন পেশাদার সিপিএম এর সাংবাদিক হতে সময় পারে অনেক না। ভালো ছিল, সিপিএম এর সময় অ্যাজ এ জার্নালিস্ট তো এই ব্যাপারগুলো অ্যাঙ্গেলটা আমাদের মাথাতেই আসেনি। হ্যাঁ, টেকনিক্যালি সে 2011 সর্বক্ষণ ইনফরমারের কাজ করে। গণশক্তির কোন কোন সাংবাদিকের সামনে আমি প্রেস ক্লাবে কি বলেছি আমার মনে নেই। আজকে তো কারুর সামনেই কথা বলা যায় না, প্রতিদিনও তৃণমূল, হ্যাঁ, বর্তমানও তৃণমূল, আনন্দবাজার আজকালও কম্পিটিশন চলে, তৃণমূল, প্রসেনজিৎ দা, আনন্দবাজারও বরং তৃণমূল। কম্পিটিশন চলে, কে কত হ্যাঁ, বড় কে তৃণমূল। কে কে সবার আগে গিয়ে খবরটা 14 তলায় দেবে। কেয়া, তোমার তখন যারা কলিগ ছিল তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, যেটা তুমি বললে। না, তো তাদের মধ্যে তাদের অনেকে, তাদের উন্নয়ন হয়েছে, চেঞ্জ নয়, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হ্যাজ হিট দেম। প্রচন্ড উন্নয়ন। কারোর আবার কাউন্সিলর হয়েছে, কেউ আবার নিজেই বিধায়ক হয়েছে, কেউ তো সাংসদও হয়েছেন, কুণাল দা হয়েছিলেন রাজ্যসভা সাংসদ। হুম তো হুম হুম। উন্নয়ন হয়েছে, এটাকে তুমি চেঞ্জ বলো না প্লিজ। মানে তো আমরা এটাকে উন্নয়ন হিসেবে, আমরা যারা গরিব সাংবাদিক ছিলাম, আমরা গরিব সাংবাদিক থেকে গেছি, ভাগ্যিস আমি হ্যাঁ, সাংবাদিকতা, তারপরে অনেকে, অ্যাক্টিভ অনেকে সাংবাদিকতা হয়েছে থেকে সাংবাদিকতা বেরিয়েছি। ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মিডিয়া ম্যানেজমেন্ট দেখতেন, সিএম, মানে সিএম এর মুখ্যমন্ত্রী হিসেবে হুম। দেখতেন। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় তারা পোর্টাল খুলে বসেছেন। এরকম এরকম বহু অনুপ্রাণিত মানে আমার কলিগরা রয়েছেন। সবাইকে শুভনন্দন। খুব চমৎকার তাদের জীবনে উন্নয়ন হয়েছে। তো এটা তো একদিক থেকে ভালোই, বলো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মানে তোমার এক্স কলিগ মানে আমার এক্স কলিগ, আমরা দুজনে যেহেতু সেম হাউসে মোটামুটি, ছিলাম, হ্যাঁ। আলাদা আলাদা। তবে এখানে কিন্তু একটা বিষয় খুব হাইপোথেসিস আছে। আমি কৌস্তবও রাজনীতি করে, কেয়াও রাজনীতি করে, একটা বিষয় মোটামুটি হাইপোথেসিস বলে তাই, সেটা হচ্ছে উম, আনন্দবাজার যার মাথায় হাত রাখে তার পতন অনিবার্য। এটা আহ, আমাদের অভিজ্ঞতা তাই বলে, ব্র্যান্ড বুদ্ধরও তো তাই পরিণতি হয়েছিল, এবারে কি হয় দেখা যাক। আনন্দবাজার কখন কোন আর দিকে এগো থেকে আমি আর আর এগো এরপরে আর এগোলাম না, আমি বাকিটা আর বললাম না। এক্স জার্নালিস্ট হিসেবে আমি সেটা বুঝতে পারি না। পয়সা যে দেয় তার পক্ষে। কিন্তু হ্যাঁ মানে ওয়েস্ট বেঙ্গলে ওটা একটু না, বেশি করে চোখে পড়ে আর কি, লোকে এখনো তো খবরের কাগজ পড়ার কিছুটা হলেও অভ্যেস বজায় রেখেছে ওয়েস্ট এটা বেঙ্গলে, তুমি, যেটা বাইরে নেই। বলছি বলছি এসআইআর নিয়ে ক্রমাগত যেভাবে একটা ভয় ছড়ানোর চেষ্টা হচ্ছে, মানে এটা তো ডেফিনেটলি নিন্দনীয়। একটা মিডিয়া হাউস হুম তাদের থাম্বনেইলে একটা পুরো ভুল খবর দেয়, হুম ভুল খবর। ধরো একটা রেল দুর্ঘটনা, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি কিভাবে মানুষকে এ করা হয়, মিসলিড করানো হয়। একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে ধরো চীনের সাংহাইতে, হুম। দেখা গেল একটা ছবি দিল এমন থাম্বনেইলে যে ভারতীয় ইন্ডিয়ান রেলওয়ে। একদম একদম তাই। অ্যাকচুয়ালি আমরা সবাই যখন ফ্রিডম অফ গালাগালি দ্য দিচ্ছে। প্রেস বলছি, তখন এই পার্টটাও আমাদের মনে হয় আমাদের হাইলাইট করা উচিত, যে ফ্রিডম অফ, ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, 100 হ্যাঁ মানুষের মানে মৃত্যু। the twisting of news, narrative building by the press that is happening in বেঙ্গলে যেটা যেরম ভাবে ন্যারেটিভ বিল্ডিং করছে প্রেস, সেটাতে কতটা মানে নিরপেক্ষ তো নয়, সেটা তো গোটা বাংলা জানে এতদিনে। কিন্তু অ্যাজ আ মানে সাংবাদিক হিসেবে আমি যখন সাংবাদিকতা পড়েছিলাম, আমাদের বলা হয়েছিল যে তোমাকে, তোমার কাজ হচ্ছে নিউজ রিপোর্ট করা, হু হোয়াট ওয়েন ওয়াই ওয়ের, তাই তো? না, এবার এখানে এখানে হ্যাঁ আই ডিফার। হ্যাঁ নিউজ রিপোর্ট করাটা, আহ, এই কনসেপ্টটাও একদম একদম বহু পুরনো হয়ে গেছে। সেটাই বলছি, আমি এখন যখন সাংবাদিকতা পড়েছিলাম বহু না বছর না, আগে। তারও আগেকার কথা বলছি, এটা বহুকাল আগে পুরনো হয়ে গেছে। এখন মিডিয়াকে একটা স্ট্যান্ড নিতে হয়। এটা মহাত্মা গান্ধীকেও স্ট্যান্ড নিতে হয়েছিল, কিছু করার নেই। তখন কি মহাত্মা গান্ধী যখন খবর করবেন হরিজন পত্রিকাতে, তখন কি অর্ধেকটা কথা তিনি লিখবেন, তারপরে ব্রিটিশ সরকারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই ব্যাপারে আপনার কি মতামত, আমাকে নিরপেক্ষভাবে লিখতে হবে? ওই নিরপেক্ষতার কোনো জায়গা নেই। এটা সাংবাদিকতার একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। হ্যাঁ, আজকে একটা ডাকাতি করলো, তারপরে ওটা রিপোর্ট করলো, রিপোর্ট করার পরে ডাকাতকে কি জিজ্ঞেস করবে আপনার কেমন লাগলো? এই কনসেপ্টটা একেবারেই ভুল না কনসেপ্ট। ধরো আমি নিরপেক্ষতা, তোমায় জিজ্ঞেস না করছি। না, স্ট্যান্ড নিতেই হবে এই সময়তে। যেমন 2011-তে সাংবাদিকদের যদি স্ট্যান্ড না নেওয়া হতো, তাহলে আজকে মমতা ব্যানার্জি তৈরি হতো। এবং 2026-এ যদি সাংবাদিকরা স্ট্যান্ড না নেয়, তাহলে 2026-এর নির্বাচন হবে না। পরিষ্কার কথা। প্রত্যেকটা সময়তে সাংবাদিকতার একটা সামাজিক ভূমিকা আছে, রিপোর্ট করাটা শুধু ভূমিকা নয়। তাহলে রিপোর্ট কি হচ্ছে? যখন বাজারে একটা মার্ডার হচ্ছে, তখন সেই মার্ডারটা রিপোর্ট করবে না মার্ডারটা আটকানোর চেষ্টা করবে? কোন কাজটা করবে সাংবাদিকতা? সেটা তো ভাবার প্রয়োজন আছে। যে খুব সুন্দরভাবে মার্ডারটার ছবি তুলে আমি এসে বললাম যে মার্ডারটা হয়েছে স্যার, আমি ভালো রিপোর্ট করেছি। ভালো করিনি, আমি আমার চোখের সামনে মার্ডার হয়েছে, আমি একদম গ্রামাটিক্যালি কাজটা করেছি। 200 বছর আগে সাংবাদিকতার যে সংজ্ঞাটা ঠিক করা হয়েছিল, যে আমার কাজ হচ্ছে রিপোর্ট করা,
আমার কাজ কোনো অ্যাক্টিভিজম নয়, তাই আমি মার্ডারটা আটকানোর কোনো চেষ্টা করিনি, আমি পুলিশকেও খবর দিইনি। পুলিশকে খবর দেবে XYZ, আমার কাজ তো আমি রিপোর্টারের কাজ করেছি। এক একটা সময় আসে দেশে যখন ক্রাইসিস হয়, তখন যদি সাংবাদিক অ্যাক্টিভিস্টের কাজ ভূমিকা পালন না করে, সমাজকে সচেতন করবার কাজটা সে না করে, তাহলে তার সাংবাদিকতার কোনো প্রয়োজনই থাকে না। সমস্ত মহান ব্যক্তিরা যারা সাংবাদিকতার ভূমিকা পালন করেছেন, সেটা যে কোনো সময়তেই হোক না কেন, সে ফরাসি বিপ্লবের সময় হোক না কেন, সে আমেরিকার গৃহযুদ্ধের সময় হোক না কেন, বা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনই হোক না কেন, তারা কিন্তু অ্যাক্টিভিজমের কাজটা করতে হয়েছে তাদের। কারণ সমাজে এই ভূমিকাটা সাংবাদিককে বা লেখককে বা ঔপন্যাসিককে বা সাহিত্যিককে পালন করতে হয়, এছাড়া উপায় নেই। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে স্বাধীনতা এই 1947-এর বিভাজনের সময় বাংলার সাহিত্যিকরা সেই দায়িত্বটা, বা সিনেমা যারা তৈরি করেন সেই দায়িত্বটা পালন করেননি বলেই আজকে বাংলার এই দুরবস্থা হয়েছে। দেশভাগের সময় দায়িত্বটা তারা পালন করেননি, তারা কমিউনিস্টদের পাল্লায় পড়ে একদম জলাঞ্জলি দিয়েছেন পুরো দায়িত্বটাকে, পালন করেননি। তাই কোনো রেকর্ড নেই যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই সময়তে, কিভাবে হিন্দুরা আহ, তাদের ওখান থেকে বিতাড়নটা ঘটেছে, তারা এসে এখানে সবাই ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। আমরা যেটা বলি বাংলা সাহিত্য ওই টাইমে শুরুই হয়েছিল শিয়ালদা স্টেশন আর বনগাঁ স্টেশন থেকে, বাংলা সিনেমাও তাই। হ্যাঁ, মানে তার আগেটা কি হয়েছে তার ওপারে, আগেটা কি সেটা হয়েছিল সেটা কেউ বলেনি। সেটা সবাই চেপে গেছে। অতএব এই নিরপেক্ষতা রিপোর্ট করা, এই কনসেপ্টটা 200 বছর আগে যখন লেখা হয়েছিল, তখন তারা জানতো না যে সমাজ কোন দিকে যাবে। অ্যাজ আ মানে বেলডাঙায় গিয়ে সাংবাদিক হিসেবে এই অ্যাঙ্গেলটা আমি ভাবিনি কখনো। বেলডাঙা প্রসেনজিৎ বেলডাঙা বেলডাঙায় গিয়ে বেলডাঙায় গিয়ে যে সমস্ত জামাতিরা ওখানে এই সমস্ত এই পরিবেশটা তৈরি করেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে আপনি কেন করলেন এটা? এখানে সরাসরি অ্যাকিউজ করতে হবে যে জামাতিরা এখানে এই পুরো পরিবেশটা তৈরি করেছে। বেলডাঙার যে মেয়েটা কারণ ঘটনা ঘটলো, যেটা আমরা দেখলাম ভিডিওস গুলো, যে মেয়েটাকে রীতিমতো তাড়া করছে। হ্যাঁ, প্রাণে বেঁচে গেছে খুব অল্পের হ্যাঁ, জোরে, অল্পের। তুমি সোমা কমালের সোমার সাংবাদিকতা সোমা করতে গিয়ে এটা কখনো ফেস সোমা, করেছো? হ্যাঁ সোমা। সোমার বাড়িতে গিয়ে আমি সোমার সঙ্গে পরের দিন দেখা করে এসেছি। ওই নন্দীগ্রাম তার তার সিঙ্গুরের সময় ট্রমা আমার মনে কাটেনি, আছে এখনো তার হয়েছে। ট্রমা কাটেনি সেদিনও। স্বাভাবিক। ইয়া, মানে তুমি এটা ফেস সাংবাদিকতা, করেছো? নন্দীগ্রামের সময় ফেস করেছি। একটা সময় হ্যাঁ হয়েছিল যখন নন্দী, তুমি বললে না, ওই যে হুম, ওই আনন্দবাজার কিছু ছাপেনি, সেই সময় তৃণমূল রেগে গেল। আবার যখন তেড়ে যখন পরে ছাপা হলো, তখন সিপিএমও রেগে গেল। তার ফলে আমাদের বলা হতো যে বুম নিয়ে বেরোলে এবিপি, তখন লেখা, তখন তো স্টার আনন্দ, স্টার লোগোটা যেত না। আমরা এরকম লোকাল কেবল চ্যানেল, এবং আমরা যারা ধরো খবর পড়তাম, আমাদের বলা হতো পাবলিক ট্রান্সপোর্টে ঘুরো না, দরকার হলে অফিস একটা রাইট। অ্যালাওয়েন্স দেবে, এরকম এই অবস্থা ছিল। ইনসিডেন্টালি কিন্তু তখন ওই চিঠিতে খবর 2007-এর পড়তাম। হ্যাঁ, ওই 2007-এর 3rd জানুয়ারি কিন্তু বেঞ্চমার্ক আমি একটা। নন্দীগ্রামের বিডিও অফিসে রাত কাটিয়েছিলাম। মনে, তুমি বলেছিলে আমাকে, আমার মনে আছে। হ্যাঁ, আমার জন্য নন্দীগ্রামের একটা হাইলাইট ছিল যে আমাদের একজন স্টার রিপোর্টার, একজন ন্যাশনাল টিভি চ্যানেলের, সে হলদিয়া হ্যাঁ। থেকে রিপোর্ট করেছিল, হলদিয়ার একটা হোটেল ও থেকে বাবা, নন্দীগ্রাম রিপোর্ট করেছিল। আই থিঙ্ক বাহ। আমরা সবাই জানি কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে কেউ ধরো একটা ইলেকশনের সময় অনেক রকম মিম বেরোবে, অনেক রকম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বেরোবে, কি ইলেকশনের সময় যদি নাও হয়, ধরো ঠিক আছে, ধরো কেউ একটা শেয়ার করলো, ফ্রাইডে শেয়ার করলো, ফ্রাইডে অ্যারেস্ট হলো, সোমবার অবধি কোর্ট বন্ধ, ততক্ষণ অবধি তার কাছে কি কি অপশন আছে? অপশন কিছু, অ্যারেস্ট হলে ডেফিনেটলি হ্যাজ টু গো টু দি কোর্ট। ম্যাজিস্ট্রেরিয়াল কোর্টের তো সেই পাওয়ার, বা মানে পাওয়ার থাকলেও তাদের সেই হিম্মত থাকে না, আমি কথা বারবার বলি। কারণ ম্যাজিস্ট্রেটরা এখানে প্রচন্ড পুলিশ এবং প্রশাসন নির্ভরশীল, মানে যে গাড়িটা করে তারা যাতায়াত করে সেটাও পুলিশের থেকে তারা চেয়ে চিনতে পায়। তো একদম পুলিশ ড্রিভেন, প্রত্যেক কটা ম্যাজিস্ট্রেট কোর্টগুলো সব পুলিশ ড্রিভেন হয়ে গেছে। তো সেই আলটিমেটলি ওয়ান হ্যাজ টু নক দি ডোরস অফ দি কনস্টিটিউশনাল কোর্ট, এই ছাড়া কোনো রাস্তা নেই। আমি উইথ ডিপেস্ট রেসপেক্ট টু দি লোয়ার জুডিশিয়ারি, আমি এই কথাটা বারবার বলি, ওয়ান হ্যাজ টু ইভেন্চুয়ালি নক দি ডোরস অফ দি কনস্টিটিউশনাল কোর্ট। কারণ ম্যাজিস্ট্রিয়াল কোর্টস গুলো সব পুলিশ কোর্টে পরিণত, একদম কমপ্লিটলি পুলিশ ড্রিভেন কোর্টে পরিণত হয়ে গেছে। সেই জায়গাতে কোনো অপশনস নেই। তবে হ্যাঁ, এই কথাটা বলবো, শেয়ার যখন কেউ করছে, যে কোনো কিছু শেয়ার করা, সেই জিনিসটার কন্টেন্ট সম্পর্কে ওয়াকিবহল হয়ে সেই জিনিসটাকে ভেরিফাই করে, একটা উদুম যা কিছু একটা পেলাম, মানে দুমদাম করে একটা শেয়ার করে দিলাম, মানে দ্যাট রেসপন্সিবিলিটি কমপ্লিটলি লাইজ অলসো অন দি পার্সন হু শেয়ার্স দি কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, অথেন্টিকেট এন্ড দেন শেয়ার। দেখো আমাদের বাবা মাদের জেনারেশন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মতলব সদ্য শুরু করেছে ইউজ করা, হোয়াটসঅ্যাপ নেটিভ হয়ে গেছে তারা, কিন্তু যা মানে গুড মর্নিং মেসেজ থেকে যা ইচ্ছা আসে সেটা এটা শেয়ার দেখো, করলো, আলটিমেটলি শেয়ার করলো, কনস্টিটিউশনাল তার কোর্ট কাছে লিগাল অপশন যখন কি? যখন যখন না, লিগ্যাল অপশন ওইভাবে তো কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা নেই। এ তো মানে কোনো লিগ্যাল অ্যাঙ্গেলে কখনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা কিছু হয় না। ইট ডিপেন্ডস আপন কেস টু কেস, ইট ডিপেন্ডস আপন ফ্যাক্টস এন্ড সার্কামস্টান্সেস। এন্ড এই কথা আমরা যতই বলি, whether the goddess of justice has her eyes closed, it is nevertheless the fact the goddess of the justice তার সমস্ত সেন্সেস
অ্যাক্টিভ, তার চোখটা বন্ধ হলেও অল সেন্সেস আর অ্যাক্টিভ। তো কি সার্কামস্টান্সেস বা কি ক্ষেত্রে কোন জিনিসটা প্রযোজ্য, ইট অ্যাবসলিউটলি স্কোয়ারলি অ্যাপ্লাইজেস টু অল দোজ সিচুয়েশনস। তো মিম শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সব করা যাবে, সব করা যাবে। কতটা প্রমিতা ভয় আর তুমি চিন্তা কেয়াদি, করো। প্রসেনজিৎ দা সবার পারমিশন নিয়ে মে আই টেক লিভ, আমি মানে খুব অনেকক্ষণ ধরে হ্যাঁ এই হ্যাঁ, করেছি। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। আছে। হ্যাঁ। ওকে, ধন্যবাদ না, কৌস্তবদা। চিন্তা করো কতটা, তুমি যে কথাগুলো বলছো, তুমি তোমার দর্শকদের মনে যে প্রশ্ন সেটাই তুমি বলছো, আমি জানি কতটা ভয়। তার মানে চিন্তা করো যে আমি এটা শেয়ার করতে পারবো, ওটা শেয়ার করতে পারবো, তাহলে ওয়ের আর ইজ আমি দ্য ফ্রিডম কতবার অফ বলেছি এক্সপ্রেশন? সেটা ভাবো। যারা বলে সংসদে, যারা এরকম চোখটা নিয়ে ভাষণ দেয় যে অ্যাবাউট ফ্রিডম অফ এক্সপ্রেশন, কোথায় ফ্রিডম অফ এক্সপ্রেশন? বলে মোদিকে ফ্যাসিস্ট বলে বলে এরা সবাই। রাজ্যে চূড়ান্ত ফ্যাসিজম চালানো হচ্ছে, রাজ্যের পুলিশকে ব্যবহার করে, পুলিশ ইজ বিং ইউজড অ্যাজ আ টুল ফর ইন্টিমিডেশন, পাঠানো হচ্ছে কোথায় কোথায় কি না। আমার ব্যক্তিগত কোনো কথা হতেও পারে, নাও হতে পারে, সেটাই হয়ে গেছে। ভাবতে পারছো কি অবস্থা? মানে তুমি কিছু করে তোমার সবসময় মনের মধ্যে ভয় থাকবে, এই ভয়টাই ওরা ঢুকিয়ে দিতে চায়। ওরা হয়তো কোর্টে 4টে থাপ্পড়ও খাবে, প্রতিবার খায়, কিন্তু এই ভয়টা ওরা ঢুকিয়ে দিতে চায়। এটাই হচ্ছে মানে অ্যাবসলিউটলি কি বলবো, স্ট্র্যাঙ্গুলেশন অফ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আর গণতন্ত্র। মানে আমরা গণতন্ত্রকে টুটি হাসতেও চিপে। পারবো না ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গলে, হ্যাঁ, যেখানে তোমার হাসির এত বই আছে। লিটারেচারে তো আমাদের শিশু সাহিত্যেই তো কত হাসি আছে, নন্টে ফন্টে, ঠিক হাতা ভোদা, এই ওই, কিছু তো কম নেই আমাদের। লিটারেচারে বলো, সিনেমায় বলো, সিনেমা এত সুন্দর সুন্দর আমাদের হাসির ছবি আছে। ঠিক তো সেই ঠিক। হাসি ব্যাপারটা, মজা ব্যাপারটাকেও একটা ভয়ের হ্যাঁ, ব্যাপার করে কার্টুন করলে তাকে জেলে ওই তো বেশি কথা টাকা। আছে না, রামগরুরের ছানা হাসতে তাদের মানা। দাদা, তুমি এটা সিপিএম এর টাইমে ফেস করেছিলে এরকম ভাবে? মানে অনেকে ভাবে হ্যাঁ হ্যাঁ, সিপিএম এর ওই তো। টাইমটা খুব অসাধারণ, না না ওই না না, তাদের ওই জন্য ব্যাপারটা ওইরকমই, সিপিএম এর বিষয়গুলো রেকর্ডেড নেই বলে ওরা আজকে যা খুশি বলে। একদম একদম আর ওই ঠিক। টিভিতে বলা পর্যন্তই রেস্ট্রিক্টেড, তার বাইরে রাস্তা দিয়ে গেলে আমি তো সেদিন দেখি, আমি আবার বারবার কেয়াকে বলছি, কেয়া আবার রেগে না যায়, কেয়ার সহকর্মীরা রাস্তা আমার দিয়ে গেলে কেউ, সহকর্মী না হয়, ও পুরোনো সহকর্মী। সহবক্তারা টেলিভিশনে সহবক্তারা সহবক্তা আচ্ছা, বক্তা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সহবক্তারা তাদেরকে চিনতেও পারে না। আমি সত্যি করে শিয়ালদা দিয়ে একদিন দেখলাম একজন মহান সহবক্তা, যে আজকাল বিভিন্ন সেলিব্রিটি পার্টিতে ডাকও পায়, আবার শুধুমাত্র একমাত্র চ্যানেলে বক্তা হিসেবে তার পেশা পরিচয়, আর বাকিটা হচ্ছে সিপিএম এর হোল টাইমার। তো একটাই কালো জামা আছে, সেটা পরে সব জায়গায় যায়। তো চান করে। চান করে যায় কিনা যায়, তাকে কেউ চেনেই না, সে রাস্তা দিয়ে যাক এনআরএস এর সামনে দিয়ে। তার থেকে আমার দিকে লোক বেশি তাকায় এখনো, গোঁপটা এরকম সাদা হয়ে যাওয়ার পরে। তো এই তো ওদের অবস্থা। কিন্তু রেকর্ড নেই বলে, যেটা কৌস্তব বলে গেল, রেকর্ড নেই বলে না ওরা পার পেয়ে যায়। এই আমার একটা কথা বলো, তোমরা দুজনেই সিপিএম এর সময় চাকরি করেছো। সিপিএম এর সময় আমি শুনেছি পার্টি অফিসে ডিভোর্স সব ডিসাইড হতো, এটা সত্যি? হ্যাঁ, এটা ঘটে, এটা এই ঘটে। যে একদম ফ্যাক্ট। কমিউনিস্টরা এত ফ্রিডম অফ এলসিএম যারা ছিল এতটা একদম ফাটায়। পাড়ায় পাড়ায় বাড়ির মধ্যে সম্পত্তি ঢুকে ওরা স্বামী স্ত্রীর সম্পত্তি বিবাদ ভাগাভাগি ওরা মেটাবে। হ্যাঁ, সবকিছু একদম সবকিছু একদম ঠিক সবকিছু। সব। সেটা এখন তৃণমূল টেক ওভার করে নিয়েছে, হ্যাঁ, একই তৃণমূল দায়িত্বটা। তো সিপিএমই, না, সিপিএম তৃণমূল 2.0। এই কে তৃণমূল কি করে বলতো, তৃণমূল বউটাকে নিয়ে চলে যায়। এই রে, হ্যাঁ, ওমা, বলেইছে তো একজন যে আমি খাওয়া। পরকীয়াকে সমর্থন করি, হ্যাঁ, সুপ্রিমোই তো বলেছেন আমি পরকীয়াকে সমর্থন করি। আজকে যদি লোকসভার ওইরকম দৃশ্য দেখতে পাওয়া যায়, সেই দলে আর কি হবে। সিপিএম নিয়ে আমি আরো অনেক অনেক আড্ডা মারতে চাই, কারণ আমাদের না, আমি দেখছি একটা সেকশনের, স্পেশালি আরবান শহুরে যারা জনতা। বাট আজকে তোমাকে ক্ষমা করতে না, হবে, আমার অনেকগুলো ফোন আজকে কল আমি নেব আছে। না, হ্যাঁ আজকে আমি নেব হ্যাঁ, না। বাট আরেকটা এরপরে আরেকটা আমরা একটা আড্ডা মারবো, যেখানে সিকুয়েল, আমি সিপিএম একদম এর যেগুলো সবাই ভুলে গেছে সেগুলো নিয়ে আমি জানতে চাই তোমাদের দুজনের থেকেই। ঠিক আছে। ঠিক আছে, অ্যাবসলিউটলি। চলো আজকের মতো শেষ করলাম, খিদে পাচ্ছে, ডিনার টাইম হয়ে গেছে সবারই। হুম, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। বাই বাই। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।